Assalamu alaikum. Welcome to the first lecture of Critical Theories and Literary Criticism, ENG 4231. Okay, I hope you are looking at the slide. প্রথম স্লাইডেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমরা আমাদের প্রথম টেক্সট অ্যারিস্টটলস পোয়েটিক্স শুরু করে দিতে যাচ্ছি। আজকে আমাদের ফোকাস হচ্ছে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5। আমরা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে অ্যারিস্টটল কি বোঝাতে চেয়েছেন তার এই পোয়েটিক্স টেক্সট, এই ক্রিটিক্যাল টেক্সটে অ্যারিস্টটল কি বলতে চেয়েছেন, ওনার বক্তব্যটা কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব। পোয়েটিক্সে ঢোকার আগে আমরা পোয়েটিক্স সম্পর্কে কিছু জেনারেল আইডিয়া জেনে নিই। অ্যারিস্টটলস পোয়েটিক্স, POETICS, পোয়েটিক্স। পোয়েটিক্স বিষয়টা কি, এটা কি? The precise origins are not known. মানে আমরা এক্স্যাক্টলি এই পোয়েটিক্সের সোর্স জানি না। ধারণা করা হয় মেবি কম্পোজড অ্যারাউন্ড 330 BC, যীশু খ্রিস্ট জন্মানোর 330 বছর আগে, খ্রিস্টপূর্ব 330 সাল, যীশু খ্রিস্ট জন্মের আরো 330 বছর আগে মেবি এটা লেখা হয়েছিল। and it was preserved primarily through Aristotle's students' notes. অ্যারিস্টটল লেকচার দিতেন, তার স্টুডেন্টরা নোট লিখতো। অ্যারিস্টটল বলতেন, তার স্টুডেন্টরা লিখে রাখতো। অ্যারিস্টটল নিজে লিখে যাননি, তার স্টুডেন্টরা তার কথা শুনে শুনে লিখে রেখেছে। বহু আগের, বহু পুরাতন। এখন হচ্ছে 2021 সাল, তার সাথে 330 যোগ করলে কত হয়? 2351। 2351 মানে 2350 সালেরও বেশি পুরাতন এই টেক্সট। এবং অ্যারিস্টটল কিন্তু নিজে লিখে যাননি, তার স্টুডেন্টরা তার ডায়লগ, তার লেকচার শুনে শুনে নোট রেখেছে। আমরা সেই নোটগুলোই পড়ছি। কেন আমরা পড়ছি? কি আছে সেই লেকচারে, কি আছে সেই নোটগুলোতে, কেন আমাদের পড়তে হবে? একজন ইংরেজি সাহিত্য, ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসেবে বা একজন ইংরেজির স্টুডেন্ট হিসেবে, স্টুডেন্ট অফ ইংলিশ, কেন এটা পড়তে হবে? It has been a central document in the study of aesthetics and literature for centuries. সাহিত্য শিক্ষা বলেন অথবা অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্ব, সৌন্দর্য বিজ্ঞান, অ্যাস্থেটিক্স, লিটারেচার স্টাডি, যেটাই আমরা ধরি না কেন, 100 বছর মানে শত শত বছর ধরে এই অ্যারিস্টটলের এই টেক্সটটাকে মডেল ধরা হয়েছে, আদর্শ ধরা হয়েছে, a central document of study of literature। যখনই সাহিত্য স্টাডি করতে গিয়েছেন যে কোনো শিল্প সমালোচক, যে কোনো সাহিত্যিক, শিল্প সমালোচনার ক্ষেত্রে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, সেক্ষেত্রে এই পোয়েটিক্স হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এটাকে বেস ধরে, ফাউন্ডেশন ধরে যারা সমালোচক তারা সমালোচনা করেন, কবিতা, গল্প, উপন্যাস সবকিছুই সমালোচনা করে। এটা একটা বেস বলতে পারি আমরা, একটা স্ট্যান্ডার্ড, সেন্ট্রাল ডকুমেন্ট। It is widely considered one of Aristotle's most demanding but rewarding text. এখন অ্যারিস্টটলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে এটা। সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন অ্যারিস্টটল। It has been both praised and disparaged. এখন এই যে টেক্সটটা, এটার সবগুলো পয়েন্ট কিন্তু পজিটিভলি সবসময় নেওয়া হয় না। মাঝে মাঝে অনেক পয়েন্ট আছে সেগুলোকে বাতিল করা হয়। এগুলোকে এই মুহূর্তে, এই আধুনিক সময়ে তার অনেক মন্তব্য, মতবাদ, সেগুলো এখন আর টেকে না। আবার কিছু কিছু জায়গায় অ্যারিস্টটলের গুরুত্ব খুবই বেশি। অ্যারিস্টটল যা যা বলে গেছেন সেই বিষয়ে এখনো সবাই গুরুত্ব দিচ্ছে। প্রশংসাও আছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, এটার প্রশংসাও আমরা পাচ্ছি, আবার সমালোচনাও পাচ্ছি। both praised and disparaged. প্রশংসাও আছে, আবার সমালোচনাও আছে। এটার ব্যাখ্যাটা তারপরে এখানে দেয়া আছে, কিভাবে তার এই কাজের উপর এখন
তার পক্ষেও বিতর্ক আছে, তার বিপক্ষেও বিতর্ক আছে। Some critics object to Aristotle's theory of poetics and regret that the work has held such sway in the history of Western literature. মানে পশ্চিমা সাহিত্যে, সেটা আমরা ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, সকল সাহিত্যের কথাই বলি, এই সকল সাহিত্যে অ্যারিস্টটলের এই যে মতবাদ, তার একটা বেশ গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স, প্রভাব কিন্তু আমরা পাই। Other critics have argued against such views and reclaim that poetics for their own times, অনেকে বলেছেন পোয়েটিক্স এটা ওই 2350 বছর আগে, যে 330 খ্রিস্টপূর্ব, ওই সময়ের জন্য অ্যাপ্লিকেবল, বাট বর্তমানের জন্য অ্যাপ্লিকেবল না। বাট ওভারঅল পজিটিভ, নেগেটিভ, প্রশংসা, সমালোচনা সবকিছুর পরিপ্রেক্ষিতে সবকিছুই যদি আমরা মাথায় নিই, একটা বিষয় আমাদের একদম একমত হতে হবে, সেটা হচ্ছে এই টেক্সটের ঐতিহাসিক মূল্য। ঐতিহাসিক মূল্য অপরিসীম, বিশাল। ঐতিহাসিক দিক থেকে অ্যারিস্টটলের পোয়েটিক্স এর টেক্সট খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই এক বিচারেই আমাদের এটা কিছুটা হলেও স্টাডি করা দরকার। সাহিত্য বুঝতে হলে অ্যারিস্টটলের এই টেক্সটটা কিছুটা হলেও বোঝা দরকার। When studying the poetics, to take time to decode this dense text. অ্যারিস্টটল উনি এক কথার মধ্যে অনেক কিছু বোঝান, ওনার একটা স্টেটমেন্টে অনেকগুলো লেয়ারের মিনিং থাকে, ছোট্ট কথায় উনি অনেক কিছু বোঝান। সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ওনার কথাগুলো বোঝার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ উনি অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে থাকেন। এই হচ্ছে আমাদের অ্যারিস্টটলের পোয়েটিক্স সম্পর্কে হালকা কিছু ধারণা। এটা কি? তাহলে অ্যারিস্টটলের পোয়েটিক্স হচ্ছে এমন একটা ডকুমেন্ট যার মাধ্যমে আমরা সমস্ত সাহিত্যকে মূল্যায়ন করি। এটা একটা কোষ্ঠী পাথর আমরা বলতে পারি, এটাকে আমরা একটা ফাউন্ডেশন, একটা বেঞ্চমার্ক বলতে পারি, যে এইটার ভিত্তিতে, এই পোয়েটিক্সের ভিত্তিতে আমরা মোটামুটি সব সাহিত্যকে বিচার করি, জাজ করি, সমালোচনা করি। অনেক পুরাতন, 2350 বছরেরও বেশি পুরাতন, এবং এটা আমাদের মানে বিশ্ব সাহিত্য, শুধু ইংরেজি সাহিত্য না, যে কোনো সাহিত্য, গোটা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স। ওকে, এখন আমরা তার আলোচনা শুরু করার আগে একটা শব্দ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। শব্দটা হচ্ছে মাইমেসিস। এই স্লাইডটা আপনারা একটু কাইন্ডলি পড়বেন। হোয়াট ইজ মাইমেসিস? প্রথমে আমি রিকোয়েস্ট করব, আফরোজা আক্তার শুনতে পাচ্ছেন? আফরোজা, স্যার আমি একটু কথা বলি। জি বলেন। স্যার আমার হচ্ছে আম্মুকে কিছু ব্লাড টেস্ট করার জন্য আমাকে হসপিটালে যেতে হবে, ওখান থেকে তারপর মানে টেস্ট করার জন্য রিসিট কেটে তারপর নিয়ে আসতে হবে আর কি। আম্মুকে নিয়ে বাইরে যাবো না, তো তো আমি কি একটু যেতে পারি স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আফরোজা শুনতে পাচ্ছেন? আফরোজা, আফরোজা শুনতে পাচ্ছেন না? ইরফান, ইরফান হাসান। Sir, may I? হ্যাঁ, আমি আসবো, একটু ওয়েট করেন। ইরফান, would you please read the slide? Yes, sir. Mimesis. Mimesis is the acting of creating an idea or ideas that someone will associate with past experience through artistic representation in someone's mind. ওকে, তাহলে এই পয়েন্টটা আমরা একটু সহজে ব্যাখ্যা করি, চলেন। মাইমেসিস শব্দটা হচ্ছে মাইমেসিস। এই মাইমেসিস কি হতে পারে? প্রথমে বলছে অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আইডিয়া অর আইডিয়াস।
তাহলে কি হতে পারে, এটার মানেটা কি বলেন তো ইরফান? স্যার মানে আমরা মানে আইডিয়া ক্রিয়েট হতে পারে, আইডিয়া ক্রিয়েট করতে পারি ওটা দিয়ে আইডিয়া মিমেসিস এর ক্রিয়েট মাধ্যমে। করার যে প্রক্রিয়া, আমরা যে একটা আইডিয়া আমরা তো অনেক সময় অনেক আইডিয়া মাথায় আসে না, আমরা অনেক আইডিয়া ক্রিয়েট করি। এই যে আইডিয়া ক্রিয়েট করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে মাইমেসিস। বাট এটার সাথে কানেকশন থাকবে কিসে? দ্যাট সামওয়ান উইল অ্যাসোসিয়েট উইথ পাস্ট এক্সপিরিয়েন্স। আমরা যখনই কোনো একটা আইডিয়া শেয়ার করব, কারো কাছে যখন শেয়ার করব, তখন সেটার অতীত অভিজ্ঞতা, পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে সেটা মেলাবে, অ্যাসোসিয়েট করবে, কানেক্ট করবে। তাহলে এটার সহজভাবে আমরা কি বলতে পারি ইরফান? আমরা স্যার আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স থাকলে তখন আমরা আইডিয়াসটাকে ক্রিয়েট করতে পারবো। আমরা কোনো কিছু একটা আইডিয়া ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে যারা অডিয়েন্স, তারা সেই আইডিয়ার সাথে অতীতের কোনো একটা ঘটনার কানেকশন করতে পারবে। আমি একটা আইডিয়া শেয়ার করলাম, যার কাছে আইডিয়াটা শেয়ার করলাম সে অতীতের কোনো একটা অভিজ্ঞতার সাথে সেটাকে কানেক্ট করতে পারবে। এবং আমি যে আইডিয়াটা শেয়ার করছি, ভালো করে খেয়াল করেন, আমি যে আইডিয়াটা শেয়ার করছি এটা হচ্ছে থ্রু আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন। এটা একটা শৈল্পিক উপায়, এটার মধ্যে একটা আর্ট আছে। আমি একটা যে আইডিয়া ক্রিয়েট করছি না, উই আর ক্রিয়েটিং এন আইডিয়া, আমরা একটা ধারণা বা অনেকগুলো ধারণা আমরা ক্রিয়েট করছি, এটার একটা আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, এটার মধ্যে একটা শিল্প আছে। এবং ইট ইজ অ্যাকচুয়ালি ইন সামওয়ানস মাইন্ড। আমরা আইডিয়াটা কোথায় ক্রিয়েট করছি? বাতাসে? মানুষের মানুষের মগজে। মনে, মানুষের মাইন্ডে। আপনি যাকে, যেমন দর্শক, সাপোজ দর্শকের মনে একটা ইমপ্রেশন আসে। তাহলে মাইমেসিস বিষয়টা কি? মাইমেসিস হচ্ছে কোন একটা ধারণা তৈরি করার পদ্ধতি। আমি শৈল্পিক উপায়, আর্টিস্টিক ওয়েতে কোন একটা ধারণা তৈরি করব। কোথায় তৈরি করব? মানুষের মনে, যার সাথে শেয়ার করছি তার মনে, তার হৃদয়ে। যখনই আমি শেয়ার করব, তখন দর্শক তার অতীতের অভিজ্ঞতার সাথে সেটাকে মেলাতে পারবে, কানেক্ট করতে পারবে। এই বিষয়টাই হচ্ছে মাইমেসিস। আপনারা কি মাইম দেখেন? মাইম, মূকাভিনয়, মাইম করে না অনেকে, হাত পা নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে অনেক কিছু বোঝায়। মাইম আর্টিস্ট Yes, যারা, sir. জি স্যার, চার্লি চ্যাপলিন ইজ ওয়ান অফ দ্য হ্যাঁ হ্যাঁ গ্রেটেস্ট হ্যাঁ মাইমার। হ্যাঁ, ওই সময়, হ্যাঁ হ্যাঁ। তারপর এখনো অনেকে দেখবেন সাদা কালো এরকম র্যাক র্যাক জামা পরে তারা অঙ্গভঙ্গি করে। তারা দেখবেন অঙ্গভঙ্গি করে অভিনয় করে, যেমন অনেক সময় তারা গ্লাসের অভিনয় করে, কলা খাওয়ার অভিনয় করে, যদিও তাদের হাতে কলা নাই, বাট দে আর অ্যাক্টিং লাইক দে আর ইটিং বানানা। তারপর তারা ভারী কিছু নিয়ে যাচ্ছে, এরকম তারা অঙ্গভঙ্গি করে বিভিন্ন আইডিয়া ক্রিয়েট করে। অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আইডিয়া, একটা আইডিয়া অথবা আইডিয়াস একের অধিক। এবং সেটা দেখে, তার অঙ্গভঙ্গি দেখে আমরা আমাদের অতীত অভিজ্ঞতার সাথে কানেক্ট করি। আরে আমিও তো এইভাবে কলা খাই, গ্লাস গ্লাস দেয়াল হলে আমিও তো এরকম করি, বাসে যাওয়ার সময় আমিও তো এইভাবে ঝুলি। মানে তারা ওইভাবে অ্যাক্টিংটা করে। কিন্তু তাদের যে আইডিয়া ক্রিয়েশন, এটা হচ্ছে আর্টিস্টিক, শৈল্পিক। এবং সেটা দেখে আমার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয় ইন আওয়ার মাইন্ড। তাহলে ইরফান, পরের পয়েন্টটা একটু পড়েন। Roughly transferable as limitation. ইমিটেশন মানে কি হলো? ইমিটেশন মানে কি? লিমিটেশন নকল নকল করা। করা, অনুকরণ করা, অনুকরণ করা। তাই না? বর্তমান জগৎ, বাস্তব জগতে কিছু একটা হয়, সেটাকে আমি অনুকরণ করছি। মানে মানুষ কিভাবে কলা খায়, আমি সেটাকে দেখাচ্ছি যে এইভাবে মানুষ কলা খায়। যদিও আমার হাতে কলা নাই, কিন্তু আমার হাতের নড়াচড়া দেখে আমার আশেপাশে মানুষ বাড়ি তো কলা খাচ্ছে। আমার হাতে হয়তো ব্রিফকেস নাই, কিন্তু আমি এমন ভাবে অঙ্গভঙ্গি করছি যেন আমি একটা ব্রিফকেস ক্যারি করছি। তাহলে আমি এই বানানা অথবা ব্রিফকেসের আইডিয়া ক্রিয়েট করছি, এমন ভাবে হাত পা নাড়াচ্ছি যে যে দেখবে দর্শক, সে তার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে, আরে
সে তো কলা খাচ্ছে, সে তো ব্রিফকেস নিয়ে যাচ্ছে। তার অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আইডিয়ার সাথে আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্সকে অ্যাসোসিয়েট করব। কেন অ্যাসোসিয়েট করছি? কারণ তার যে ক্রিয়েশনটা এটা আর্টিস্টিক, শৈল্পিক, এবং আমার মনের মধ্যে সেটা প্রভাব ফেলছে ইন মাই মাইন্ড। যিনি শিল্পী তিনি মূলত কি করেন? ইমিটেট করেন। কি করেন বলেন তো? ইমিটেট করা। ইমিটেট করেন, অনুকরণ করেন, নকল করেন। শিল্পী মানেই উনি বাস্তবতার নকল করবেন। তাহলে তার পরের পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, থার্ড পয়েন্ট, মাইমেসিস ইন পোয়েট্রি, কবিতায় মাইমেসিস। এখন আসেন আমাদের মূল ফোকাস। কবিতায় মাইমেসিস, একটা কবিতায় মাইমেসিস কতটা গুরুত্বপূর্ণ? পোয়েট্রি, কাব্যে, the act of telling stories that are set in the real world, the act of telling stories, গল্প বলা, that are set in the real world, যেটা বাস্তব জগতের অবলম্বনে। আমি আমার চারপাশে দেখছি, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি আমার চারপাশের দুনিয়াটা জানছি যে দুনিয়া কেমন, দুনিয়ায় কি কি ঘটে, কিভাবে ঘটে, সেটা আমি দেখে দেখে শিখছি। শেখার পরে আমি সেটা অনুকরণ করে একটা আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, একটা শৈল্পিক উপায় অন্যের সামনে উপস্থাপন করছি। শৈল্পিক উপায়ে অন্যের সামনে উপস্থাপন করছি। এইটাই হচ্ছে মাইমেসিস। মাইমেসিস মানে কি তাহলে দাঁড়ালো? শৈল্পিক অনুকরণ। একটা আর্টিস্টিক ওয়েতে যখন আমি নকল করব, অনুকরণ করব, সেটাকে বলে মাইমেসিস। ওকে, ইরফান আপনি কি ওই থার্ড পয়েন্টটা আবার সবার সাথে একটু শেয়ার করবেন? Yes, sir. Mimesis in poetry is the act of telling stories that are set in the real world. কি হলো তাহলে? এটার বাংলায় বলেন তো, মানেটা কি? স্যার মাইমেসিস মানে এটা স্যার রিয়েল ওয়ার্ল্ডের সাথে মানে অ্যাক্ট করে দেখানো, মানে একটা যেটা গল্প রিয়েল ওয়ার্ল্ডে বলা, সেট গল্প বলা। মানে আসলে বাস্তব জগতে কি ঘটে সেটাকে গল্পের আকারে অন্যের কাছে বলা। গল্প বলা কিসের গল্প? বাস্তব জগতের গল্প। বাস্তব জগতে বিভিন্ন ঘটনা কিভাবে ঘটে সেটাকে আমি অনুকরণ করে, নকল করে মানুষকে দেখালাম। এই যে আমার দেখানোর প্রক্রিয়া, এটা হচ্ছে একটা শৈল্পিক প্রক্রিয়া। যখনই আমি দেখাবো, নকল করে দেখাবো, তখন এই যে 4 নম্বর পয়েন্টে দেখেন বোল্ড করা আছে, দ্য ইভেন্টস ইন দ্য স্টোরি নিড নট হ্যাভ টেকেন প্লেস। আমি যে গল্পটা বলছি সেটা যে 100% সত্য হতে হবে তা না, একবারে ওইটা অ্যাকুরেটলি ঘটতে হবে তা না, বাট দ্য টেলিং অফ দ্য স্টোরি, গল্পটা যখন আমি বলবো, will help the listener or viewer to imagine the events taking place in the real world. আমি যে গল্পটা বলছি সেটা যে 100% সত্য হতে হবে সেরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু আমি যখন গল্পটা বলবো তখন দর্শকরা কল্পনা করতে পারবে। আমি আপনাদেরকে একটা গল্প বললাম, সেই গল্পটা হয়তো সত্য না, ইমাজিন, কল্পনা করা। কিন্তু আমি যখন গল্পটা বলবো তখন আপনারা কল্পনা করতে পারবেন। ইউ উইল বি এবল টু ইমাজিন। ঘটনা হয়তো ঘটেনি কিন্তু আপনি কল্পনা করতে পারবেন। রূপকথার বিভিন্ন গল্প আমরা শুনি, গল্প আমরা পড়ি, সেই গল্পগুলো অনেক বেশি স্ট্রেঞ্জ থাকে মাঝে মাঝে, যেটা আমরা হয়তো বলতে পারি এটা কি সম্ভব বাস্তবে? এটা তো সম্ভব না। অনেক বেশি কাল্পনিক, অনেক বেশি অবাস্তব, অনেক বেশি কাল্পনিক। তারপরেও আমরা শুনি এবং আমরা কল্পনা করি, এবং কল্পনা করে আমরা এমন এক লেভেলে চলে যাই যে যদিও সেই ঘটনাটা অসম্ভব কিন্তু আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করে এবং আমরা বিশ্বাস করে ফেলি। এই হচ্ছে মাইমেসিস। মাইমেসিস মানে কি? আর্টিস্টিক ইমিটেশন। কি ইমিটেট করা? বাস্তব জগতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন অনুষঙ্গ নকল করা, অনুকরণ করা, বানিয়ে বানিয়ে বলা, গল্প তৈরি করা। আমি যখন গল্প তৈরি করছি তখন সেটা যে সবসময় সত্যি হবে তা না, কিন্তু সেটা দর্শককে কল্পনা করতে উৎসাহ দেবে, দর্শক সেটা কল্পনা করবে। ওকে, এখন নাজমুন নাহার আহমেদ আপনি কি স্লাইডটা একদম
ওই বোল্ড পয়েন্টগুলো আমাদের সাথে একটু শেয়ার করে একটু এক্সপ্লেইন করবেন আপনার মতো, নিজের মতো। নাজমুন নাহার আহমেদ। Okay, sir. So, my message is the act of creating an idea or ideas. So, my message হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আইডিয়াগুলোকে ক্রিয়েট করি রিয়েল লাইফে, আর that someone will associate with the past experience. So, মাই মেসেজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে ফার্স্ট যখন হচ্ছে আমরা মাই মেস কোনো একটা গল্প বা কোনো একটা উপন্যাস পড়বো, সেটা হচ্ছে তার অতীতের একটা কোনো একটা কাল্পনিক অতীতের কোনো একটা ঘটনার সাথে সে ওটাকে হচ্ছে অ্যাসোসিয়েট করতে পারবে বা কানেক্ট করতে পারবে হ্যাঁ, থ্রু দ্য আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন ইন সামওয়ান মাইন্ড। সো আর্টিস্টিক লেভেল মানে আর্টিস্টিক মানে হচ্ছে ওটা কিন্তু কাল্পনিক, রিয়েল না, বাট আমরা ওটাকে এমনভাবে মানুষের মগজে পুশ করব যেটা হচ্ছে মানে ওটা দর্শকরা বা অডিয়েন্সরা ওটা এমনভাবে নেবে যে ওটা হচ্ছে রিয়েল লাইফে তারা ইমাজিন করতে পারবে যে এটা হচ্ছে কোনো একটা রিয়েল লাইফে হচ্ছে বা হবে, এই টাইপের কোনো একটা এবং জিনিস। সেটা আর্টিস্টিক হবে। হ্যাঁ, আর্টিস্টিক। roughly translatable as a imitation. So my মেসেজটা হচ্ছে মানুষ আর্টিস্টিক লেভেলে অনুকরণ, এটা হচ্ছে আর্টিস্টিক লেভেলকে হচ্ছে অনুকরণ করবে, এটা কিন্তু রিয়েল না, বাট ওটা হচ্ছে what should I say, গল্প বানানো আর কি, বানানো গল্প। হ্যাঁ, বানানো গল্প বলে। দেন হচ্ছে মাই মেসেজ in poetry is the act of telling story that are said in the real world. So my message পোয়েট্রিটা এমন একটা জিনিস যেটা আর্টিস্টিক লেভেলকে অনুকরণ করা, আর্টিস্টিক লেভেলকে অনুকরণ করে, বাস্তব জগৎকে বেস করে বেস একটা করে গল্প বলা। হ্যাঁ, গল্প বলা। The events in the story need not have taken place, but the telling of story will help the listener or viewer to imagine the events of taking place in the real world. So my message, স্টোরিটা এটা যদিও বাস্তবতার সাথে কানেক্টেড না, বা এটা অনেকটাই হচ্ছে রিয়েলিস্টিক না, বাট এটা লিসেনার, হ্যাঁ কাল্পনিক, বাট এটা দর্শকের কাছে এমন ভাবে যাবে যে দর্শক এটা বিলিভ করতে মানে বাধ্য যে এটা আসলেই মানে, বা তারা ইমাজিন করবে যে এটা আসলে আমাদের রিয়েল লাইফে হবে, আমাদের কল্পনাকে আকর্ষণ করবে, আমরা কল্পনা করব। তার মানে মাই মেসেজ শব্দটার মানে হচ্ছে আর্টিস্টিক ইমিটেশন। বাস্তবতাকে আমরা ইমিটেট করব এবং সেটা দেখে দর্শকরা কল্পনা করবে। পুরোটাই কিন্তু মাইন্ডে হচ্ছে, মনে। আমি আইডিয়া ক্রিয়েট করছি, সেটা দর্শকের মনে ইমপ্রেশন ফেলছে। তাহলে মাই মেসেজ শব্দটার যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে ইমিটেশন, আর্টিস্টিক ইমিটেশন। থ্যাংক ইউ ইরফান, থ্যাংক ইউ নাজমুন নাহার। ওকে, এখন আমরা আউটলাইনটা দেখি যে আমরা এই পোয়েটিক্সটা যে পড়বো, পোয়েটিক্সের কোন কোন বিষয়গুলো আমরা বেশি ফোকাস করব। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি, নানা ধরনের কবিতা আছে, কাব্য নানা ধরনের হয়, ডিফারেন্ট কাইন্ডস, নানা প্রকারের, সেগুলো আমরা ধারণা নেব যে কি কি ধরনের কাব্য আছে, পোয়েট্রি, and the essential quality of his, এবং প্রত্যেকটার এসেনশিয়াল কোয়ালিটি, একদম মানে যেসব মূল বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো সম্পর্কে ধারণা নেব। কি কি ধরনের কাব্য আছে এবং কি কি ধরনের পোয়েট্রি আছে এবং সেগুলোর ফিচার্স, বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা নেব। তারপর দ্য স্ট্রাকচার নেসেসারি ফর এ গুড পোয়েম, একটা ভালো কবিতার জন্য কি কাঠামো, স্ট্রাকচার কি থাকতে হবে, কোন স্ট্রাকচার, কি কি স্ট্রাকচারে কি কি থাকলে আমরা সেটাকে একটা ভালো পোয়েম বলতে পারবো, ভালো কবিতা বলতে পারবো। The division method in which a poem is divided into parts, একটা কবিতার বিভিন্ন পার্ট থাকে,
বিভিন্ন পার্ট থাকে, একটা কবিতার বিভিন্ন পার্টস অংশ থাকে, সেই অংশগুলো ভাগ করার কিছু মেথড আছে। এই মেথডগুলো সম্পর্কে আমরা ধারণা নেব যে কি কি পার্ট থাকতে পারে এবং কোন আইডিয়ায় এই পার্টগুলো ক্রিয়েট করা হয়। এনিথিং এলস দ্যাট মাইট টেনজেনশিয়ালি কামস আপ ইন দ্য অ্যাড্রেস অফ অ্যাবাভ টপিক, মানে এটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কি কি ধরনের পোয়েট্রি আছে, পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো কি, একটা ভালো কবিতার স্ট্রাকচার কি হতে পারে, কোন আইডিয়ার উপর ভিত্তি করে আমরা একটা কবিতার বিভিন্ন অংশগুলো ক্রিয়েট করি, কবিতার অংশগুলো আমরা ক্রিয়েট করি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রথমেই এটা গুরুত্বপূর্ণ, কবিতার সংজ্ঞা, যেটা আমরা বলেছিলাম যে অ্যারিস্টটল কবিতার সংজ্ঞা দিয়েছেন। হোয়াট ইজ পোয়েট্রি? সাহিত্যের স্টুডেন্টদেরকে প্রায় প্রশ্ন করা হয় বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে, অথবা আপনাদের পরিচিতরা অনেক সময় কোয়েশ্চেন করতে পারে যে হোয়াট ইজ পোয়েট্রি অ্যাকচুয়ালি, কবিতা কি? কবিতা কি? প্রথম পয়েন্টে দেখেন লেখা আ মিডিয়াম অফ ইমিটেশন। পোয়েট্রি কি একটা মিডিয়াম? মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, মিডিয়াম অফ ইমিটেশন, অনুকরণের একটা মাধ্যম। নানাভাবে আমরা অনুকরণ করি বাস্তবতাকে, কবিতা হচ্ছে এক ধরনের অনুকরণ। পোয়েট্রি কি? সাম টাইপ অফ ইমিটেশন, কবিতার মাধ্যমে আমরা বাস্তবতাকে অনুকরণ করি। পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন। সেটা কি? আ ফর্ম অফ আর্ট দ্যাট সিক্স টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। এটা এমন একটা শিল্পের মাধ্যম, আ ফর্ম অফ আর্ট, এটার উদ্দেশ্য হচ্ছে টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ, লাইফকে ডুপ্লিকেট করা, অনুকরণ করা, নকল করা, অথবা জীবনকে রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা। লাইফ কেমন আমাদের সামনে তুলে ধরা, বাস্তবতা কেমন, আমাদের জীবনটা কেমন সেটাকে আমাদের সামনে তুলে ধরা। জীবন কেমন, জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা। কবিতা কি করছে তাহলে? কবিতা বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরছে। কবিতা কি করছে? বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরছে। কবিতা একটা মাধ্যম, কবিতা দিস ইজ অ্যাকচুয়ালি আ মিডিয়াম, একটা মাধ্যম, এবং কবিতার মাধ্যমে ইমিটেশন করা হচ্ছে, অনুকরণ করা হচ্ছে। আ ফর্ম অফ আর্ট দ্যাট সিক্স টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। এই কবিতার মাধ্যমে আমরা বাস্তবতাকে অনুকরণ করি, বাস্তবতাকে ফুটিয়ে তুলি। তাহলে পোয়েট্রি ক্যান ইমিটেট লাইফ। পোয়েট্রি, কবিতা, এটা জীবনকে অনুকরণ করতে পারে। অনুকরণ, অনুকরণ, নকল করবে। ইট ক্যান ইমিটেট লাইফ। কিভাবে ইমিটেট করবে? বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার, কোন একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে, বাস্তবের কোন একটা বিখ্যাত ব্যক্তি, অথবা কোন একজন, কোন এক ধরনের একটা গ্রুপের ব্যক্তি। বিভিন্ন টাইপ থাকে, বিভিন্ন টাইপের ক্যারেক্টার থাকে, এই ক্যারেক্টার গুলোকে রিপ্রেজেন্ট করতে পারে। ইমোশন, আমাদের ইমোশনকে ইমিটেট করতে পারে, আমাদের সুখ দুঃখ ইমোশন গুলো, আমাদের যে ইমোশন, হিউম্যান ইমোশন, সেগুলোকে ইমিটেট করতে পারে। অ্যাকশন, আমাদের লাইফের বিভিন্ন কার্যক্রম, কার্যক্রম সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, ইমিটেট করতে পারে। অর ইভেন এভরিডে অবজেক্ট, যেটা একটু আগে বললাম যে কলা খাওয়া, ব্রিফকেস নিয়ে যাওয়া, বাসে করে যাওয়া, এগুলোকে ইমিটেট করতে পারে। তাহলে অনেক কিছু ইমিটেট করার আছে। আমাদের জীবনকে যদি আমরা তুলে ধরতে চাই, ইফ উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আওয়ার লাইফ, তবে আমরা বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করতে পারি, ক্যারেক্টার, ইমোশন, অ্যাকশন, অবজেক্টস। তাহলে এই দুটো পয়েন্টে আমরা মোটামুটি অ্যারিস্টটল কিভাবে কবিতার সংজ্ঞা দিচ্ছেন সেটা একটা ধারণা নিতে পারি। ডেফিনিশন অফ পোয়েট্রি। তাহলে ডেফিনিশন অফ পোয়েট্রি আমরা কিভাবে দিতে পারি? আমরা কিভাবে তাহলে কবিতার সংজ্ঞাটা দিতে পারি? প্রথম দুটো পয়েন্ট থেকে আমরা কিন্তু মোটামুটি কবিতার সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি।
ওকে, জান্নাতুল ফেরদৌস আপনি কি দেখতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদৌস, মাহফুজা আক্তার পিঙ্কি দেখতে পাচ্ছেন? মাহফুজা আক্তার পিঙ্কি। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম দুইটা পয়েন্টে কবিতার সংজ্ঞা আমরা পেয়ে যাই। অ্যারিস্টটল কিভাবে কবিতার সংজ্ঞা দিয়েছেন একটু ট্রাই করেন তো সহজ করে আমাদের সাথে শেয়ার করতে। অ্যারিস্টটল কবিতার সংজ্ঞা কিভাবে দিয়েছেন? Okay, sir. First, he said that poetry is a medium of imitation. মিডিয়াম অফ ইমিটেশন বলতে বোঝালো যে আমরা কবিতার মাধ্যমে আসলে কি করি। কবিতাটা সেটাই যে যার মাধ্যমে আমরা বাস্তবতাটাকে ইমিটেট করে রিপ্রেজেন্ট করি অডিয়েন্সের সামনে, বা কবিতার বাস্তবতাটাকে ইমিটেট করে আমাদের সামনে তুলে ধরে, বা আমাদের যে রিয়েল লাইফে যেগুলো আসছে সেগুলোকে ডুপ্লিকেট করে, অথবা সেটাকে সে বানিয়ে গুছিয়ে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। পোয়েট্রি মূলত এই কাজটাই করে। আর সেকেন্ড যেটা বললো যে মানে কিভাবে সে কবিতার মাধ্যমে তুলে ধরবে এই জিনিসগুলোকে, তো সেটা সে যে করবে যে ক্যারেক্টারাইজ করবে বিভিন্ন ক্যারেক্টারের কাজের মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের ইমোশনের মাধ্যমে, অথবা এভরিডে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো খুব ছোটোখাটো ব্যাপারকে ফোকাস করে সে জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করবে। এটাই মূলত কবিতার সংজ্ঞা হিসেবে অ্যারিস্টটল বলছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একদম সহজ করে কি বলতে পারি? কবিতা হচ্ছে বাস্তবতাকে অনুকরণ করে আমাদের সামনে তুলে ধরবে। কবিতার মাধ্যমে যারা শিল্পী তারা বাস্তবতাকে অনুকরণ করবেন, কবিতার মাধ্যমে বাস্তবতাকে অনুকরণ করে সরি আমাদের সামনে তুলে ধরবেন। কবিতায় কি কি অনুকরণ করা হবে? বিভিন্ন ক্যারেক্টারকে আমরা অনুকরণ করতে পারি। বিভিন্ন টাইপের ক্যারেক্টার থাকে, যেমন হাসি খুশি ক্যারেক্টার, প্রচন্ড রাগী ক্যারেক্টার, ফানি ক্যারেক্টার, বিভিন্ন টাইপের ক্যারেক্টার আমাদের সমাজে আছে, আমাদের বাস্তবতায় আছে। সেই বিভিন্ন ক্যারেক্টার গুলোকে আমরা একটা টাইপ ধরে ইমিটেট করতে পারি, নকল করতে পারি। বিভিন্ন ইমোশন আমাদের বাস্তবতায় আছে, অনেক ধরনের ইমোশন, পজিটিভ ইমোশনস, নেগেটিভ ইমোশনস, সেগুলোকে কবিতার মাধ্যমে অনুকরণ করা যায়, ফুটিয়ে তোলা যায়। আমাদের জীবনের নানা রকম কার্যক্রম আছে, নানা রকম কাজ আছে, অ্যাকশন, সেগুলোকে আমরা অনুকরণ করতে পারি। ইভেন এভরিডে অবজেক্টস, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু, নানা রকম অবজেক্ট আছে আমাদের লাইফে, যেমন বন্দুক দিয়ে গুলি করা, গাড়ি চালানো, সাঁতার কাটা, এই যে বিভিন্ন অবজেক্টগুলো, এই অবজেক্টগুলো আমরা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। তাহলে কবিতার সংজ্ঞা: পোয়েট্রি ইজ জাস্ট আ মিডিয়াম অফ ইমিটেশন দ্যাট পোর্ট্রেজ দ্য রিয়ালিটি। বাস্তবতাকে কিভাবে পোর্ট্রে করবে, কিভাবে ইমিটেট করবে, বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার, ইমোশন, অ্যাকশন, ইভেন অবজেক্টস। তাহলে এটা হচ্ছে অ্যারিস্টটল সংজ্ঞা দিয়েছেন কবিতার সংজ্ঞা। খুবই গুরুত্বপূর্ণ, পয়েন্ট করে রাখেন, মার্ক করে রাখেন। কবিতার সংজ্ঞা, ডেফিনেশন অফ পোয়েট্রি বাই অ্যারিস্টটল, যেটা আমাদের পুরো সেমিস্টার জুড়েই কাজে লাগবে। ওকে, তারপরের দুটো পয়েন্টে আমরা দেখি কি কি ধরনের কবিতা আছে, পোয়েট্রি কি কি ধরনের হয়। ইনক্লুডস ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ডাইথ্রায়াম্বিক অথবা কোরাল পোয়েট্রি, মিউজিক। বিভিন্ন ধরনের আছে, কিন্তু এর মধ্যে আমরা গুরুত্ব দেব হচ্ছে তিনটাতে, যে তিনটা বোল্ড করা আছে: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। অ্যারিস্টটল বলে গেছেন, it is Aristotle's theory that poetry, there are three types of poetry: tragedy, comedy, epic poetry. এখন এগুলোকে কোনটাকে আমরা ট্র্যাজেডি বলবো, কোনটাকে কমেডি বলবো, কোনটাকে এপিক পোয়েট্রি বলবো, সেই বিষয়ে উনি বলেছেন, what differentiates this kinds of poetry, এই পোয়েট্রি গুলো একটা আরেকটার থেকে কিভাবে আলাদা,
ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি এগুলো একটা আরেকটা থেকে কিভাবে আলাদা, দ্যাট ইজ দ্য নেচার অফ দেয়ার ইমিটেশন। তাদের ইমিটেশনের নেচারটা কেমন? এক এক ধরনের কবিতা এক একভাবে জীবনকে অনুকরণ করে, এক এক টাইপের পোয়েট্রি এক একভাবে বাস্তবতাকে ইমিটেট করে। দেয়ার অ্যাটিটিউড অফ ইমিটেশন, দেয়ার ওয়ে অফ ইমিটেশন, কিভাবে তারা ইমিটেট করছে বাস্তবতাকে। ট্র্যাজেডি একভাবে বাস্তবতাকে অনুকরণ করে, কমেডি একভাবে করে, এপিক পোয়েট্রি আরেকভাবে করে। এই যে আমরা তিন ধরনের কবিতা বলছি, তিন ধরনের পোয়েট্রি, তিন ভাবে বাস্তবতাকে, জীবনকে তারা ইমিটেট করে। কিভাবে অনুকরণ করা হচ্ছে, দ্য নেচার অফ ইমিটেশন, এটাই ঠিক করবে যেটা কোন ধরনের পোয়েট্রি। এটা কি ট্র্যাজেডি, এটা কি কমেডি, নাকি এপিক পোয়েট্রি? ওকে, তাহলে এখন আমি রিকোয়েস্ট করব, জান্নাতুল ফেরদৌস দেখতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদৌস, নূর ইসলাম দেখতে পাচ্ছেন? নূর ইসলাম, ইয়েস স্যার। আচ্ছা, ওই পরের দুটো পয়েন্ট একটু আমাদের সাথে বাংলায় সহজ করে এক্সপ্লেন করবেন। স্যার, ইনক্লুডিং ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, তার মানে হচ্ছে স্যার ট্র্যাজেডি, কমেডি আর এপিক পোয়েট্রি, এই তিনটা, এই তিন ধরনের মানে পোয়েট্রি হয়ে থাকে আর কি। এটা আমাদেরকে স্টেটল বলে গেছেন যে এই তিন ধরনের পোয়েট্রি হয়ে থাকে। আর হচ্ছে হোয়াট ডিফারেন্ট ইট ইজ দিস কাইন্ড অফ পোয়েট্রি ইজ দ্য নেচার অফ দেয়ার ইমিটেশন, মানে ওই পোয়েট্রি গুলোর কে আলাদা করা হয়, সেটা মানে কি ধরনের অনুকরণ মানে করা হচ্ছে, তার মাধ্যমে এই এই তিন টাইপের মানে পোয়েট্রিকে আলাদা করা হচ্ছে আর কি। তাদের নেচার অফ ইমিটেশন দেখে। হ্যাঁ হ্যাঁ, Yes, sir. তাহলে পোয়েট্রি কয় প্রকার? মানে পোয়েট্রি হচ্ছে তিন প্রকারের স্যার। তিন প্রকার, ট্র্যাজেডি, কমেডি। ট্র্যাজেডি, কমেডি অ্যান্ড এপিক পোয়েট্রি। ট্র্যাজেডি মানে আমরা তো মোটামুটি জানি, আপনারা এই পর্যায়ে জেনেই গেছেন। ট্র্যাজেডি মানে হচ্ছে সেটাতে দুঃখ দুঃখ একটা ভাব থাকবে। Yes, sir. কমেডি মানে হচ্ছে সেখানে মজার কিছু থাকবে, ইন্টারেস্ট, ফানি কিছু থাকবে। এন্ড ফাইনালি এপিক পোয়েট্রি হচ্ছে আপনারা যারা ক্লাসিক্স লং করে আসছেন, ন্যারেটিভ হ্যাঁ, পয়েম বাই ফুল অফ অ্যাকশন। অনেক অ্যাকশন থাকবে, সেটাতে অনেকগুলো ঘটনা থাকবে, এপিক পোয়েট্রিতে অনেক কিছু থাকবে। Yes, sir. এই হচ্ছে তিন ধরনের। মানে অ্যারিস্টটল তো তখনকার সাহিত্যের উপর ভিত্তি করে উনি এই কমেন্টগুলো দিচ্ছেন, তাই না? অ্যারিস্টটল দেখছেন যে তার সময় যে সাহিত্য রচনা হচ্ছে, যে যে ধরনের কবিতা, তখন তো সাহিত্য মানেই হচ্ছে পোয়েট্রি, সাহিত্য মানেই হচ্ছে পোয়েট্রি, সাহিত্য মানেই হচ্ছে পোয়েট্রি। তখন ওই আলাদা করে তো গল্প লেখা তখনও শুরু হয়নি, উপন্যাস, নাটক ওইভাবে শুরু হয়নি। তখন সাহিত্য মানেই হচ্ছে কি? সাহিত্য মানেই হচ্ছে পোয়েট্রি, সাহিত্য মানেই হচ্ছে পোয়েট্রি। তাহলে পোয়েট্রি কয় ধরনের পাচ্ছি আমরা? তিন ধরনের। ট্র্যাজেডি, বিয়োগাত্মক, যেখানে বিচ্ছেদ হবে। কমেডি, মিলনাত্মক, যেখানে নায়ক নায়িকার মিলন হবে। ফাইনালি এপিক পোয়েট্রি, যেখানে অনেকগুলো ঘটনা, অনেক অ্যাকশন একসাথে জ্যাম প্যাকড, ফুল অফ অ্যাকশন থাকবে। এই হচ্ছে টাইপস অফ পোয়েট্রি। এখন এই টাইপস অফ পোয়েট্রিটা কিভাবে নির্ধারিত হয়? ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, কোথায় তারা আলাদা? এই তিন ধরনের পোয়েট্রি তিনভাবে জীবনকে অনুকরণ করে। এই তিন ধরনের পোয়েট্রি তিনভাবে বাস্তবতাকে ফুটিয়ে তোলে, পোর্ট্রে করে। ওয়ে অফ ইমিটেশন, কিভাবে ইমিটেশন হচ্ছে, অনুকরণটা কিভাবে হচ্ছে, অনুকরণ কিভাবে হচ্ছে, সেটার উপর ভিত্তি করে ট্র্যাজেডি হবে, কমেডি হবে, এপিক পোয়েট্রি হবে। আরো ক্লিয়ার করার জন্য আমরা সামনে যাই। মিডিয়াম অফ ইমিটেশন,
কিভাবে আমরা ইমিটেশন করতে পারি? একটু আগে তো বললাম পোয়েট্রি ইমিটেটস লাইফ। কবিতা কি করে? জীবনকে অনুকরণ করে। এটাই কিন্তু বলে দিয়েছেন অ্যারিস্টটল। ওনার কবিতার সংজ্ঞা কিন্তু এটাই আমরা বলেছি। পোয়েট্রি কি করে? আমাদের জীবনকে অনুকরণ করে, ফুটিয়ে তোলে। আমাদের জীবনে যা যা ঘটে সেটাকে ফুটিয়ে তোলে। পোয়েট্রি ইমিটেটস লাইফ থ্রু রিদম, ল্যাঙ্গুয়েজ, হারমোনি। কবিতার ছন্দের মাধ্যমে, কবিতার ভাষার মাধ্যমে, কবিতার যে হারমোনি, ঐকতান, কবিতার হারমোনি, রিদম, ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমাদের জীবনকে ফুটিয়ে তোলে। দিস ইজ মোর প্রোনাউন্সড ইন মিউজিক অর ডান্স। মানে তখন তো কবিতা বলতে সেটাকে মঞ্চে উপস্থাপন করা হতো, মিউজিক্যাল অর ডান্স ওয়েতে, বাট ইভেন ভার্স পোয়েট্রি ক্যান অ্যাকমপ্লিশ ইমিটেশন থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যালোন। মানে কবিতার মাধ্যমে, যে কবিতা মানে গান, সঙ্গীত বা নৃত্য আকারে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে না, মিউজিক ডান্সের মাধ্যমে তো অবশ্যই আমাদের জীবনকে ফুটিয়ে তোলা সম্ভব। কিন্তু কবিতা, সাধারণ কবিতার মাধ্যমেও জীবনকে আমাদের সামনে ফুটিয়ে তোলা সম্ভব, জীবনকে অনুকরণ করা সম্ভব। কিভাবে জীবনকে অনুকরণ করে কবিতা? ছন্দের মাধ্যমে, ভাষার মাধ্যমে, হারমোনির মাধ্যমে, রিদম, ল্যাঙ্গুয়েজ, হারমোনি। আর কি কি ইমিটেট করে? অবজেক্ট অফ ইমিটেশনটা দেখি। এই যে অনুকরণ বলছি, যে বাস্তবতাকে অনুকরণ করবে, কবিতা বাস্তবতাকে অনুকরণ করবে, কবিতা জীবনকে ফুটিয়ে তুলবে, প্রতিফলন ঘটাবে। আর্ট সিক্স টু ইমিটেট মেন ইন অ্যাকশন। শিল্পের মাধ্যমে আমরা আসলে কি ফুটিয়ে তুলি? কবিতার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে কাজ, মহান কাজগুলো, সেটাকে আমরা ফুটিয়ে তুলি। আর্ট সিক্স টু ইমিটেট মেন ইন অ্যাকশন। মানুষ নানা ধরনের কাজ করে থাকে, অনেক ধরনের কাজে ব্যস্ত, অনেক কিছু করে থাকে। মহান কাজ, বিভিন্ন মহান কাজ করতে পারে, ভালো কাজ করে, পৃথিবীতে ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে। এই যে অ্যাকশন গুলোকে পোর্ট্রে করা, এই যে অ্যাকশনকে পোর্ট্রে করা, এটার এই টার্ম থেকে আসছে ড্রামা। আমরা বলি না ড্রামা ড্রামা, এই ড্রামা অ্যাকচুয়ালি মানেটা কি? ড্রামা শব্দটার অর্থ হচ্ছে ইমিটেট ম্যান ইন অ্যাকশন, মানুষের কোনো কার্যক্রমকে অনুকরণ করা। এটার মানেই হচ্ছে ড্রামা। ড্রামা মানে কি? ইমিটেটিং ম্যান ইন অ্যাকশন। এখন আমরা যখনই মানুষকে ইমিটেট করি, খুব ভালো করে খেয়াল করেন, খুবই ভালো করে খেয়াল করেন, সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু ইমিটেট ম্যান, আমরা যখনই মানুষকে অনুকরণ করি বা তার কাজকে অনুকরণ করি, তখন আমাদের অনুকরণটা তিন রকম হয়। কিরকম? আর্ট মাস্ট ইদার প্রেজেন্ট ম্যান অ্যাজ বেটার দ্যান দে আর ইন রিয়েল লাইফ। বাস্তবে তারা যেমন, তার থেকে একটু বেটার রিপ্রেজেন্ট করা। বাস্তবে তারা যেমন, ইন লাইফ তারা যেমন, তার থেকে একটু বেটার, একটু ভালোভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করা। এই কাজটা কে করে গেছেন? হোমার তার অডিসি, ইলিয়াড, এই মহাকাব্যগুলোতে উনি দেখিয়ে গেছেন যে মানুষ জীবনে যেমন, তার থেকে তাকে আরো ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। অথবা নাম্বার 2, অ্যাজ ট্রু টু লাইফ, বাস্তবে তারা যেমন তেমনই, অ্যাজ অ্যাজ তারা যেমন, অ্যাজ ইট ইজ, অ্যাজ ট্রু টু লাইফ। ক্লিওফোন তার সাহিত্যকর্মে দেখিয়েছেন যে বাস্তবে মানুষ যেমন, তাকে ঠিক সেইভাবেই উপস্থাপন করা, ইন্টেনশনালি। প্রথমে কি? বাস্তবে যেমন, তার থেকে একটু ভালোভাবে উপস্থাপন করা। নাম্বার 2, সে যেমন, তাকে তেমনই উপস্থাপন করা। নাম্বার 3, as worse than they are in real life, বাস্তবে তারা যেমন, তার থেকে একটু খারাপ ভাবে উপস্থাপন করা। আমরা তাই করি না? যখনই আমরা কোনো কিছু মানে অনুকরণ করি, যখন আমরা কোনো কিছু ইমিটেট করি, মিমিক্রি করি, দেখবেন মিমিক্রি হয় পজিটিভ হয়,
নিউট্রাল হয় অথবা নেগেটিভ হয়। কাউকে আপনি নকল করছেন, সে যেমন তার থেকে একটু ভালোভাবে আপনি নকল করলেন সেটা, অথবা সে যেমন তেমনই আপনি অনুকরণ করলেন। আরেকটা আছে, সে যেমন তার থেকে খারাপ ভাবে অনুকরণ করা। আমরা যখন ইমিটেট করি তখন আসলে 3 রকমের রেজাল্ট হয়। জিনিসটা যেমন তার থেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করি, যেমন তেমনই রিপ্রেজেন্ট করি, অথবা যেমন তার থেকে একটু খারাপ ভাবে রিপ্রেজেন্ট করি। অ্যাজ ইট ইজ তার থেকে বেটার রিপ্রেজেন্ট করা একটা, অ্যাজ ইট ইজ তাকে ওইভাবেই রিপ্রেজেন্ট করা, অথবা যেমন তার থেকে একটু খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা। আমরা তাহলে 3 রকম ইমিটেশন পাচ্ছি। এবং লাস্ট পয়েন্টে লেখা আছে দেখেন, কমেডি, কমেডি যেটা আমরা একটু আগে বললাম না যে পোয়েট্রি 3 রকম, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। কমেডি রিপ্রেজেন্টস men as worse than they are. কমেডি মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করে দেখেন তো, as worse than they are. কমেডি মানুষকে সে যেমন তার থেকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করে। ট্র্যাজেডি as better than they are in actual life. আর ট্র্যাজেডিতে মানুষ যেমন বাস্তবে তার থেকে তাকে আরেকটু ভালোভাবে রিপ্রেজেন্ট করে। কমেডি আর ট্র্যাজেডি তাহলে একটা প্রাইমারি ডিফারেন্স আমরা পাচ্ছি। কমেডিতে মানুষ মূলত যেমন তার থেকে একটু দুর্বল ওয়েতে একটু খারাপ ভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়, আর ট্র্যাজেডিতে সে যেমন, মানুষ যেমন তার থেকে আরেকটু ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়। এই অবজেক্ট অফ ইমিটেশনটা আমাদের একটু ভাবতে হবে। অবজেক্ট অফ ইমিটেশনটা আমি রিকোয়েস্ট করব নাইমা আক্তার জয়া। নাইমা আক্তার জয়া দেখতে পাচ্ছেন? নাইমা আক্তার জয়া, নাইমা আক্তার জয়া। জি স্যার। হ্যাঁ, আপনি একটু অবজেক্ট অফ ইমিটেশনটা আমাদের সাথে একটু বাংলায় শেয়ার করবেন, এখানে কি বলা আছে? স্যার ফার্স্টের যে পয়েন্টটা আমি এটা একটু বুঝিনি, তারপরের দুইটাই বুঝতে পেরেছি। আর্ট সিক্স টু ইমিটেট ম্যান ইন অ্যাকশন। জি স্যার। আচ্ছা, আমরা একটা শব্দ ইউজ করি না আমাদের দৈনন্দিন জীবনে, ড্রামা। ড্রামা, ড্রামা শব্দটার মানে হচ্ছে মানুষের কোনো কাজকে অনুকরণ করে উপস্থাপন করা। ইমিটেট ম্যান ইন অ্যাকশন, মানুষের কোনো একটা কার্যক্রমকে, অনেক ধরনের কাজ করি আমরা আমাদের জীবনে, সেই কাজগুলোকে যদি আমরা আর্টিস্টিক ওয়েতে ইমিটেট করি, অনুকরণ করি, তখন সেটাকে বলে হচ্ছে ড্রামা। ড্রামা মানে হচ্ছে ইমিটেটিং মেন ইন অ্যাকশন, মানুষ কোনো কাজ করছে, কোনো একটা কাজে সে জড়িত, সেইটাকে যদি আমরা অনুকরণ করি এটাকে বলা হয় ড্রামা। বলেন। সেকেন্ড লাইন থেকে বলবো? প্রথম থেকেই বলেন। আর্ট সিক্স টু ইমিটেট ম্যান ইন অ্যাকশন, হেন্স দ্য টার্ম ড্রামা। ড্রামা হচ্ছে এমন একটা যেটা আমরা অনুকরণ করি, যে ড্রামা থেকে যে অ্যাকশন। স্যার সরি, আমি অনেক ভুলে ফেলতেছি। ইটস ওকে, বলেন, সমস্যা নেই। দেন হচ্ছে কি, ইন অর্ডার টু ইমিটেট ম্যান, আর্ট মাস্ট এইদার প্রেজেন্ট ম্যান অ্যাজ বেটার দেন দে আর ইন রিয়েল লাইফ। আমরা যে রিয়েল লাইফে যেই কাজগুলো করে থাকি, যেগুলো হয় তার থেকে বেটার ওয়েতে আমরা আমাদের লাইফটাকে রিপ্রেজেন্ট করি। অ্যারিস্টটল রিপ্রেজেন্ট করে, পোয়েট্রি আর কি রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে হোমর বলেছে। আর অ্যাজ ট্রু, সেকেন্ড নাম্বার হচ্ছে অ্যাজ ট্রু টু লাইফ, আমাদের লাইফটা যেমন তেমনই আমাদেরকে রিপ্রেজেন্ট করে। ওকে ওকে, আমি আপনার এখানে একটু আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। একজন মানুষের ভাত খাওয়া, সাপোজ আপনারা কল্পনা করেন একজন মানুষ ভাত খাচ্ছে, সাপোজ। এখন আপনাদেরকে বলা হলো যে আপনি কল্পনা করেন একজন মানুষ ভাত খাচ্ছে। কল্পনাটা আপনি যখন করছেন তখন আপনার যে মাথার মধ্যে একটা ইমিটেশন হচ্ছে না, আপনার ব্রেইন কিন্তু ইমিটেট করছে।
ভালো করে চিন্তা করেন। একজন মানুষ ভাত খাচ্ছে, আমি আপনাকে বললাম আপনি সেটা একটু নকল করে দেখান। আপনি নর্মালি মানুষ যেভাবে খায়, ভাত খায়, সেভাবে আপনি করে দেখালেন। তাহলে এটা কি হলো? ইমিটেশন অ্যাজ ইট ইজ। যেরকম ভাবে ভাত খায় আপনি সেইভাবেই দেখালেন। এরকম ভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে বললাম যে ভাত খাওয়ার একটা অভিনয় করে দেখান তো, একটু ইমিটেট করে দেখান। আপনি তখন সুন্দর করে চামচ দিয়ে, মানে বিদেশিরা যেভাবে খায় চামচ দিয়ে এরকম, মানে হাত দিয়ে খেলেন না, আপনি চামচ দিয়ে খেলেন, হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে স্টাইল করে খেলেন। এই তিনটা হচ্ছে এইরকমই যে এটা যেটা হচ্ছে যেরকম বাস্তবে তার থেকে আরো ভালোভাবে আপনি ভালোভাবে, রিপ্রেজেন্ট হ্যাঁ। করেন, তাই না? আরেকটা হচ্ছে যে যেরকম সেটা সেই রকমই করে তোলা, আর থার্ড নাম্বারটা হচ্ছে গিয়া যেটা আমরা যেরকম তার বাস্তবে দেখছি থেকে। তার থেকে খারাপ ওয়েতে করা। এখন আমি আপনাকে বললাম একটু খাওয়ার অ্যাক্টিং করতে, আপনি দুই হাত দিয়ে খাওয়া শুরু করলেন, ডান হাত বাম হাত দিয়ে খাওয়া হ্যাঁ, শুরু করলেন। এটা হচ্ছে থার্ড নাম্বার। এখন দেখেন, সাপোজ আপনি চায়ে চায়ে ওই বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছেন, খুব স্টাইল করে খাচ্ছেন। এখন খেতে খেতে হঠাৎ করে আপনার বিস্কুটটা ভেঙে চায়ের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? ঘটনা জি। কিন্তু ট্র্যাজিক, আপনার কাছে কিন্তু ট্র্যাজিক, ইস আমি এতক্ষণ ধরে ভিজালাম, আমার বিস্কুটটা পড়ে গেল। কিন্তু এটা দেখে অনেকের আবার কমেডি লাগবে, তাই না? হুম। আবার একজন মানুষ দুই হাত দিয়ে খাচ্ছে, প্রচন্ড ক্ষুধার্ত, সে দুই হাত দিয়ে খাচ্ছে, এটা দেখে আপনার কিছুটা হলেও কমেডি ফিল হবে, অনেকে আবার ডিসগাস্ট ফিল হবে। এখন এই যে আমরা বিভিন্নভাবে লাইফটাকে ইমিটেট করতে পারি, ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে ইমিটেট করবেন। আপনি আপনার চারপাশে যেমন দেখছেন আপনি তেমন ভাবেই ইমিটেট করতে পারেন, তার থেকে একটু ভালোভাবে করতে পারেন, তার তার থেকে থেকে একটু খারাপ ওয়েতে। খারাপ ভাবে আপনি অনুকরণ করতে পারেন। আপনি কেমন ভাবে মিমিক্রি করছেন, অনুকরণ করছেন, তা কিন্তু পুরোপুরি আপনার উপর। কমেডি আর ট্র্যাজেডির পার্থক্য নিচে একটা পাচ্ছেন, দেখেন। কমেডি রিপ্রেজেন্টস ম্যান অ্যাজ ওয়ার্স দেন দে আর। মানুষ এমনিতে যেমন, কমেডিতে মানুষকে তার থেকে একটু দুর্বল ভাবে, একটু খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হয়। কমেডিতে তার যে দুর্বল দিকগুলো, তার খারাপ দিকগুলোকে এমফাসাইজ করা হয়। আর ট্র্যাজেডি অ্যাজ বেটার দ্যান দে আর ইন অ্যাকচুয়াল লাইফ। বাস্তব জীবনে তারা যেমন, অ্যাকচুয়ালি তারা যেমন, তাদেরকে আরেকটু ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে অ্যাটিটিউডটা দেখেন, ওয়ে অফ ইমিটেশনটা দেখেন। কমেডি একভাবে লাইফকে ইমিটেট করে, ট্র্যাজেডি আরেকভাবে লাইফকে ইমিটেট করে। কমেডি লাইফকে ইমিটেট করে কিভাবে? লাইফ যেমন তার থেকে একটু ওয়ার্স, একটু খারাপ ভাবে ইমিটেট করে। আর ট্র্যাজেডি হচ্ছে লাইফ যেমন, বাস্তবতা যেমন, তার থেকে আরেকটু বেটার ওয়েতে ইমিটেট করা। এই হচ্ছে অ্যাটিটিউড অফ ইমিটেশনের মধ্যে পার্থক্য কমেডি অ্যান্ড ট্র্যাজেডিতে। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন এখানে। ধ্রুব কিছু বলবেন? রিয়াদ? জি স্যার, কমেডিটা অ্যাকচুয়ালি একটু বাজেভাবে শো করা হয় যাতে মানুষ একটু সার্কাস্টিক ওয়েতে জিনিসটা ফিল করে। আর ট্রাজেডিটা হলো জাস্ট স্যাডলি আর দুঃখের সাথে যাতে মানুষ ফিল করতে পারে সেভাবে প্রকাশ করা হয়। আর এটা এক আচ্ছা, একজনের কাছে এক এক রকম। যখন যখন আমরা কারোর প্রতি একটু দুঃখ ফিল করতে চাই, সাপোজ আপনার টার্গেট হচ্ছে কারোর প্রতি সিম্প্যাথি ক্রিয়েট করা, তখন হলো ট্রাজেডি। তখন আপনি তাকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন। আহারে, লোকটা এত ভালো, এত ভালো ছিল, কিন্তু তার লাইফে এটা ঘটলো, আহা। এখন এই যে সে এত ভালো ছিল, এই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হলে সে যেমন, তার থেকে একটু ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। জি স্যার। আর যদি কাউকে আপনি হাসাতে চান, তাহলে বাস্তবে সে যেমন, তাকে আরেকটু দুর্বল ভাবে, আরেকটু বাজে ভাবে তাকে রিপ্রেজেন্ট করা, আরেকটু দুর্বল ভাবে তাকে রিপ্রেজেন্ট করা, যাতে মানুষের কাছে সে হাসির পাত্র হয়। এই বিষয়টা মাথায় রাখবেন।
যখনই আমরা কোনো ট্র্যাজিক ক্যারেক্টার বিল্ড আপ করি তখন তাকে সে যেমন তার থেকে আরেকটু ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করি, আর যখন কাউকে একটু কমেডি ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা সে যেমন তার থেকে একটু দুর্বল ভাবে তাকে রিপ্রেজেন্ট করি। এই হচ্ছে বক্তব্য। এখন মোড অফ ইমিটেশন, কিভাবে ইমিটেট করবে? তিন ভাবে ইমিটেট করা যায়, কোনো একটা ক্যারেক্টারকে আমরা তিন ভাবে ইমিটেট করতে পারি। A poet can imitate either through narration, ন্যারেট করতে পারে। গল্পটা কিভাবে বলবে? গল্পটা বলবে হচ্ছে ন্যারেশন, যেমন গল্প যেভাবে বলে, in which he takes another personality, যিনি কবি, যিনি লেখক, তিনি অন্য একটা পার্সোনালিটি অ্যাডপ্ট করবেন। উনি কি হবেন? যিনি কবি, যিনি লেখক, তিনি হবেন একজন omniscient eye watching the events like an observer, যেটা গতানুগতিক বিভিন্ন উপন্যাস আমরা পাই। যিনি রাইটার, যিনি স্পিকার, তিনি সবকিছু জানেন, omniscient eye watching the events like an observer। নায়কের মনে কি ঘটছে, নায়িকার মনে কি ঘটছে, নায়িকা কেন কান্না করছে, নায়িকার বাবা কেন এত রেগে যাচ্ছে, নায়িকার মা কেন কাঁদছে, নায়ক কেন এত অস্থির, এই সব কিছু জানে কে? যিনি রাইটার, তিনি an omniscient eye watching the events। যিনি রাইটার, উনি একজন অবজারভার, উনি দেখে দেখে সবকিছু বর্ণনা করছেন। এটা একটা ইমিটেশন। অথবা author can speak in his own person unchanged, the first person I। author তিনি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে পারেন। সেটা কেমন? যখনই অথর ফার্স্ট পারসন, উনি কিন্তু সবকিছু জানেন না। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি সবকিছু জানা সম্ভব? মানুষের ভেতরে তো আমরা সবকিছু জানতে পারি না। ফার্স্ট পারসন আই, রাইটার একজন ফার্স্ট পারসন যখন হবেন তখন উনি কিন্তু সবকিছু জানবেন না, উনি তার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করবেন। নাম্বার 3, presents all his characters as living and moving before us, third person narrative। তখন প্রতিটা ক্যারেক্টার তাদের নিজের নিজের পার্সপেক্টিভ থেকে তারা কিন্তু নিজেদেরকে ফুটিয়ে তুলবে। থার্ড পারসন ন্যারেটর, all characters as living and moving before। এখন একজন কবি তিন ভাবে ইমিটেট করতে পারে। আ পোয়েট ক্যান ইমিটেট ইদার থ্রু, তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে রাইটার, উনি একজন অমনিশিয়েন্ট, উনি সব জানেন, উনি শুধু ন্যারেট করছেন। আর যখন রাইটার একজন ফার্স্ট পারসন, উনি সবকিছু জানেন না, উনি ওনার পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করছেন, উনি ওনার পার্সপেক্টিভ থেকে অনুকরণ করছেন, নকল করছেন। আর আরেকটা, অল দ্য ক্যারেক্টার্স আর লিভিং অ্যান্ড মুভিং বিফোর আস, আমাদের সামনে প্রতিটা ক্যারেক্টার জীবন্ত হয়ে উঠছে। তিন ধরনের ইমিটেশন আছে, এটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা সঞ্জিদা আক্তার, সঞ্জিদা আক্তার শুনতে পাচ্ছেন? সঞ্জিদা জাহান? Yes, sir. এই পার্টটা একটু আমাদের সাথে শেয়ার করবেন যে a poet can imitate either through 3 points. A poet can imitate either through narration, in which he takes another personality, an omniscient eye watching the events like an observer. Speak in his own person, unchanged. The first person I presents all his characters as living and moving before us. Third person narrator. এটাকে আমরা একটু সহজ করে কিভাবে বলতে পারি?
আচ্ছা, সহজ করে ইমিটেট তিনভাবে করা যায়। একটা হচ্ছে ন্যারেশনের মাধ্যমে, যেখানে হচ্ছে একটা omniscient eye থাকবে, মানে someone another person, he is not the character, not the author himself. He will watch everything, he will observe, and he will give his opinions. সেকেন্ডলি, আরেকভাবে ইমিটেট করা যায়, সেটা হচ্ছে স্পিক, মানে হয় অথর কথা বলবে বা মানে ফার্স্ট পার্সনে কথা আসবে। আর আরেকটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন ন্যারেটর হতে পারে, সেটা হচ্ছে সবগুলো ক্যারেক্টার নিজেদের মতো মানে লিভিং ক্যারেক্টার্স হবে আর কি, ওর নিজেদের মতো মুভ করবে এবং নিজেদের মতো করে বর্ণনা করবে এমন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শ্রাবণ আহমেদ শুনতে পাচ্ছেন? শ্রাবণ, স্যার। জি স্যার। একটু দেখেন তো এই তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা বুঝতে একটু সমস্যা হচ্ছে? স্যার কোনোটাই না। প্রথম পয়েন্ট একটু দেখেন তো, ন্যারেশন কি বলছে? ওইখানে বলতেছে স্যার রাইটার সবকিছু আগের থেকেই জানেন, নায়ক নায়িকার মুভমেন্ট সব আগের থেকেই রাইটারের জানা থাকবে। হ্যাঁ, উনি সবকিছু জানেন, সবকিছু জানেন, কোন ক্যারেক্টারের মনের ভিতরে কি চলছে সবকিছু জানেন। এবং উনি গল্প যেভাবে মানুষ বলে না, একজন গল্প বক্তা যেভাবে গল্প বলতে থাকে, উনি সেভাবে গল্পটা বলছেন। এমন ভাবে গল্পটা বলছেন যে উনি সব জানেন, অমনিশিয়েন্ট। উনি চোখের সামনে যা যা দেখছেন সব বলছেন, গভীরে যা ঘটছে তাও বলছেন। হি জাস্ট ন্যারেটিং ইভেন্টস। এটা একটা ইমিটেশন। এই যে গল্প বলা, কোনো কিছু বলা, এটাও কিন্তু একটা ইমিটেশন। ন্যারেটিং আ স্টোরি, দিস ইজ অলসো অ্যান ইমিটেশন। সেইটারই একটু দুর্বল ভার্সন হচ্ছে দ্য ফার্স্ট পার্সন আই। যখন আমরা ফার্স্ট পার্সন আই, তখন কিন্তু সবকিছু আমাদের পক্ষে জানা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল টু নো এভরিথিং। তখন কিন্তু আমার অনেক গ্যাপ, ইনফরমেশন গ্যাপ থেকে যাবে। আমি আমার চোখে যা দেখবো, আমার কম্প্রিহেনশনে যা আসবে, সেটাকেই আমি গল্পটা বলবো। সেটাও কিন্তু এক ধরনের হবে ইমিটেশন, তবে সেটা লিমিটেড ইমিটেশন। অমনিশিয়েন্ট আই যখন, সেটা অনেক মোর পাওয়ারফুল। আমি অনেক কিছু, আমি সবকিছু জানি এবং সেটাকে আমি গল্পে তুলে ধরছি। সেকেন্ড পয়েন্টে হচ্ছে আমি লিমিটেড, আমি সবকিছু জানি না, আমি যতটুকু জানি ততটুকু আমি ফুটিয়ে তুলছি, ইমিটেট করছি। থার্ড পয়েন্টটা হচ্ছে, থার্ড পার্সন ন্যারেটর হচ্ছে প্রতিটা পার্সন গল্পে বা উপন্যাসে বা নাটকে যতগুলো ক্যারেক্টার থাকবে, সবগুলো ক্যারেক্টার তাদের মনের কথাগুলো বলবে এবং তাদের যার যার পার্সপেক্টিভ থেকে। অল দ্য ক্যারেক্টার্স লিভিং অ্যান্ড মুভিং বিফোর আস, এটা হচ্ছে থার্ড পার্সন ন্যারেটর। তখন অমনিশিয়েন্ট কোনো ফার্স্ট পার্সন ন্যারেটর থাকে না, তখন সব ক্যারেক্টার গুলো তাদের যার যার মনের কথাগুলো বলতে থাকে। নাটকে যেটা হয়, একটা নাটকে যেটা হয় যে প্রতিটা ক্যারেক্টার তারা এসে ডায়লগ ডেলিভারি দেয়। তখন কিন্তু ফার্স্ট পার্সন বলতে কেউ থাকে না, তখন ক্যারেক্টার গুলো তারা এসে দে অ্যাক্ট। প্রতিটা ক্যারেক্টার হচ্ছে আমাদের বাস্তবের বিভিন্ন ক্যারেক্টারের প্রতিনিধি। They are living and moving before us. All the characters. আচ্ছা, এরপরে একটু এক্সপ্লেনেশন আছে নিচে। Imitation as a concept refers to an artist's primary motivation to duplicate or capture life in some form. এই যে যত শিল্পকর্ম আছে, কবিতা, গল্প, গান, সঙ্গীত, স্কাল্পচার, শিল্পকর্ম যত রকমের আছে, যত ধরনের শিল্পী পৃথিবীতে আছে, তাদের সবার প্রাইমারি মোটিভেশন কি, তাদের মূল উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি দে আর ট্রাইং টু ক্যাপচার লাইফ, দে আর ট্রাইং টু ডুপ্লিকেট অর ক্যাপচার লাইফ। তারা জীবনকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন তাদের শিল্পকর্মের মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে। সে অনেকগুলো মাধ্যমের একটা হচ্ছে পোয়েট্রি, সঙ্গীত আছে, নৃত্য আছে,
ভাস্কর্য আছে, এরকম একটা মিডিয়াম হচ্ছে কবিতা, পোয়েট্রি। ইমিটেশন ফার্দারমোর ইজ অ্যান ইনেট ইনস্টিংক্ট। আমাদের সবার মধ্যেই অনুকরণ করার একটা প্রবৃত্তি আছে, আমাদের মধ্যে একটা বাতিক আছে, একটা টেন্ডেন্সি আছে, আমরা নকল করতে চাই। এটা আমাদের প্রতিটা মানুষের মধ্যেই আছে, আমরা জেনে বুঝে অথবা না জেনে অনেক সময় অনুকরণ করি। ইট ইজ ইমপ্ল্যান্টেড ইন ম্যান ফ্রম চাইল্ডহুড। একদম ছোটবেলা থেকেই আমাদের মধ্যে অনুকরণ করার একটা প্রবৃত্তি, একটা টেন্ডেন্সি কাজ করে। আমরা অনুকরণ করতে চাই, আমরা অনুকরণ করতে চাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমরা অন্য কিছু অনুকরণ করি। উই ইউজ ইমিটেশন নট অনলি ফর এন্টারটেইনমেন্ট। আমরা শুধুমাত্র বিনোদনের জন্য অনুকরণ করি তা কিন্তু না। নট অনলি ফর এন্টারটেইনমেন্ট বাট অলসো ফর লার্নিং। শেখার জন্য কিন্তু আমরা অনুকরণ করি। বাই সিইং দ্য ফরচুন অর মিসফরচুন অফ অ্যানাদার। আমরা যে অনুকরণ করি, জেনে করি না জেনে করি, কনসিয়াসলি করি আনকনসিয়াসলি করি, এই যে আমাদের অনুকরণ, ইমিটেশন, এটা কিন্তু শুধু বিনোদনের জন্য না, বাট অলসো ফর লার্নিং, শেখার জন্য। বাই সিইং দ্য ফরচুনস অর মিসফরচুনস অফ অ্যানাদার। অন্য মানুষের সৌভাগ্য দেখি, দুর্ভাগ্য দেখি, যে সে এই কাজটা করলো, করে সে সাফার করছে, তাহলে লার্নিংটা কি? এই কাজ করা যাবে না। একটা ব্যক্তি এই কাজ করে জীবনে সফল হলো, তার মানে লার্নিংটা কি? এই কাজটা করতে হবে। ইমিটেশনের মাধ্যমে আমরা শুধু এন্টারটেইনমেন্ট পাই তাই কিন্তু না, আমরা শিক্ষা পাই জীবনে। এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট প্লাস লার্নিং। আর আমাদের সবার মধ্যেই অনুকরণ করার একটা বাতিক, অনুকরণ করার একটা টেন্ডেন্সি আছে, আমরা অনুকরণ করতে চাই। উই ওয়ান্ট টু ইমিটেট। কখনো কখনো সেই অনুকরণটা হয় হচ্ছে শৈল্পিক, কখনো কখনো হয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যক্রমের মতো। যখন সেটা আর্টিস্টিক হয় তখন কিন্তু আমরা সেটাকে আলাদাভাবে দেখি, বেশি গুরুত্ব দিয়ে দেখি। এখন কবিতা মানুষ কেন লেখে? Why people compose poetry? Poetry emerged for actually two reasons. মানুষ মূলত দুই কারণে কবিতা লেখে, কবিতা সৃষ্টি করে। নাম্বার ওয়ান, ম্যানস ইনস্টিংক্ট টু ইমিটেট থিংস। একটু আগে যেটা বললাম যে আমাদের সবার মধ্যে, আপনি আমি, আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা অনুকরণ করতে পছন্দ করি। উই উড লাইক টু ইমিটেট থিংস, আমরা অনুকরণ করি। দ্য ইনস্টিংক্ট ফর হারমোনি অ্যান্ড রিদম। নাম্বার টু হচ্ছে আমাদের মধ্যে ছন্দ, ঐকতান, হারমোনির প্রতি একটা আমাদের অবসেশন আছে। আমরা চাই আমাদের সবসময় ইচ্ছা থাকে একটা ছন্দ বজায় থাকুক, জীবনের প্রতিটা কাজে ছন্দ বজায় থাকুক, একটা হারমোনি, একটা রিদম বজায় থাকুক। এই যে টেন্ডেন্সি টু ইমিটেট অ্যান্ড টেন্ডেন্সি টু ফাইন্ড হারমোনি অ্যান্ড রিদম, আমরা রিদম পছন্দ করি, আমরা হারমোনি পছন্দ করি। এই যে আমরা গান শুনি, কেন গান শুনি? কারণ গানের মধ্যে রিদম আছে, হারমোনি আছে, এটা আমাদের ভালো লাগে। এবং একই সাথে আমরা ইমিটেট করতে পছন্দ করি। যেহেতু আমরা ইমিটেট করতে পছন্দ করি, অনুকরণ করতে পছন্দ করি, যেহেতু আমরা রিদম পছন্দ করি, যেহেতু আমরা হারমোনি পছন্দ করি, এই জন্য আমরা কবিতা পছন্দ করি। দ্যাট ইজ দ্য রিজন আমরা কবিতা পছন্দ করি। ওয়ান্স পোয়েট্রি ইমার্জড, যখন কবিতার সৃষ্টি হলো, ইট ইভলভড ইনটু টু ডিরেকশন। কবিতা তখন দুই দিকে যাচ্ছে, কবিতা দুই দিকে চলে যাচ্ছে। একদিকে ওয়ান গ্রুপ অফ পোয়েমস ইমিটেটেড নোবেল অ্যাকশন, এক ধরনের কবিতা এখানে মহৎ কাজগুলো, আমাদের দৈনন্দিন জীবনের যে নোবেল অ্যাকশনস, আমাদের জীবনের যে মহৎ কাজগুলো, নোবেল অ্যাকশনস, সেটাকে অনুকরণ করা শুরু করলো। নোবেল অ্যাকশন কারা করে? যারা ভালো মানুষ তারা করে, দ্য অ্যাকশনস অফ গুড ম্যান। তাহলে একটা জায়গায় আমরা এক ধরনের কবিতা পাচ্ছি, সেই কবিতা কি করছে? ভালো মানুষের কাজগুলো, মহৎ কাজগুলোকে অনুকরণ করছে। আর সেকেন্ড গ্রুপ অফ পোয়েটস, আরেকটা গ্রুপ আমরা পাচ্ছি, দে আর ইমিটেটিং দ্য অ্যাকশনস অফ মিনার পারসন, যারা খারাপ মানুষের কাজকর্মগুলোকে অনুকরণ করছে, ইন দ্য ফর্ম অফ স্যাটায়ার। স্যাটায়ার
দ্য ফর্মার ইভলভড ইনটু ট্র্যাজেডি। প্রথমটা হচ্ছে ট্র্যাজেডি, মানুষের মহান কাজগুলোকে অনুকরণ করা হচ্ছে যে কবিতায়, মানুষের মহৎ কাজগুলোকে অনুকরণ করা হচ্ছে যে কবিতায়, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। এবং স্যাটায়ার যে, এটাই পরবর্তীতে এপিক পোয়েট্রি হচ্ছে, দেন ট্র্যাজিক ড্রামা। মানুষের ভালো কাজগুলোকেও আমরা দেখতে পাচ্ছি অনুকরণ, মানুষের যে খারাপ কাজগুলোকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই স্যাটায়ার, এখান থেকেই মূলত কমেডি নাটকটা আসছে। এখানে ট্র্যাজিক ড্রামা না হয়ে এখানে কমেডি হবে, এপিক পোয়েট্রি দেন কমেডি। ট্র্যাজেডিতে আমরা দেখব মানুষের মহান কাজগুলোর অনুকরণ, আর কমেডিতে আমরা দেখব মানুষের খারাপ কাজগুলোর অনুকরণ। এটা হচ্ছে অ্যারিস্টটল উনি থিওরি দিচ্ছেন। এটা কি আমরা আরেকটু ক্লিয়ারলি বলছি, এখানে দেখেন আপনারা, ট্র্যাজেডি এন্ড কমেডি। ট্র্যাজেডি এন্ড কমেডি, ট্র্যাজেডি কি, কমেডি কি? ট্র্যাজেডি এন্ড কমেডি দুটোর মধ্যে পার্থক্যটা কি? Tragedy began as improvisation. Tragedy began as improvisation. প্রথম যখন ট্র্যাজেডি মঞ্চে উপস্থাপন করা হতো, সেগুলো কোনোটাই স্ক্রিপ্টেড থাকতো না। এখন তো নাটক অনেক দিন ধরে স্ক্রিপ্ট লেখা হয়, সেটা মানে রিহার্সাল হয়, তারপর মঞ্চে উপস্থাপন করা হয়। ট্র্যাজেডি প্রথম দিকে পুরোটাই ছিল ইম্প্রোভাইজেশন। যারা অ্যাক্টর তারা মঞ্চে উঠে তাদের তাৎক্ষণিকভাবে তারা একটা ট্র্যাজেডি মঞ্চস্থ করতেন, উপস্থাপন করতেন। ইভলভড ওভার টাইম, এটা ধীরে ধীরে ট্র্যাজেডিটা আরো বেশি উন্নত হলো। থ্রু দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাসকেলাস, সফোক্লিস and others into his natural form, dramatic plot, dialogue and iambic verse. এই ট্র্যাজেডিটা ধীরে ধীরে উন্নত হলো, উন্নত হলো। প্রথম দিকে তো মানে উপস্থিত অভিনয় ছিল, যারা অ্যাক্টর তারা মঞ্চে উঠে তাৎক্ষণিকভাবে অভিনয় করত। ধীরে ধীরে সেটা উন্নত হলো। অ্যাসকেলাস, সফোক্লিস এদের হাত ধরে ট্র্যাজেডিটা আরো উন্নত হলো, পলিশড হলো। নাও ট্র্যাজেডির আছে হচ্ছে ড্রামাটিক প্লট। ট্র্যাজেডি মানেই ট্র্যাজেডিতে একটা গল্প থাকবে এবং গল্পটা ড্রামাটিক হতে হবে, ড্রামাটিক প্লট। ট্র্যাজেডিতে ডায়ালগ থাকতে হবে, ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়ালগ থাকবে, মানে নাটকে যেমন ডায়ালগ থাকে। অ্যান্ড আয়াম্বিক ভার্স, এবং কথাগুলো ছন্দে ছন্দে বলবে, একটা রিদম থাকবে, ডায়ালগগুলোর মধ্যে একটা রিদম থাকবে। তাহলে ট্র্যাজেডি মানেই সেটাতে ড্রামাটিক প্লট থাকবে, ডায়ালগ থাকবে, আয়াম্বিক ভার্স, রিদম থাকবে। কি থাকবে? ড্রামাটিক প্লট, ডায়ালগ, আয়াম্বিক ভার্স। ট্র্যাজেডিতে কি থাকতে হবে? ড্রামাটিক প্লট, ডায়ালগ, আয়াম্বিক ভার্স। এই তিনটা বিষয় ট্র্যাজেডিতে থাকতে হবে। আর কমেডিতে কি? Comedy began as an imitation of characters of lower type. Comedy, this is actually imitation of character of lower type. একটু নিম্নমানের চরিত্রগুলোকে অনুকরণ করা হচ্ছে, ইমিটেট করা হচ্ছে। Meaning a representation of a defect or ugliness in character. চরিত্রের কোন একটা ত্রুটি, কোন একটা মানে ugliness, সেটা ফুটিয়ে তোলা। ডিফেক্ট, which is not painful or destructive, কিন্তু এই ডিফেক্ট গুলো not painful or destructive, ওইরকম ভয়ঙ্কর কোনো ত্রুটি না। চরিত্রের ত্রুটি থাকবে ঠিকই, বাট দ্যাট ইজ নট ডিস্ট্রাকটিভ, ভয়ঙ্কর কোনো ত্রুটি না, এই মাইল্ড ছোটখাটো ত্রুটি, এবং সেগুলোকে মক করে কমেডি লেখা হবে। তাহলে একটু নিম্নমানের চরিত্রের যে বিভিন্ন ত্রুটিগুলো, অত বেশি মারাত্মক ত্রুটি না, বাট
মানে হার্মলেস ডিফেক্ট যেগুলো সেগুলোকে ফুটিয়ে তোলা। কমেডি ওয়াজ অ্যাট ফার্স্ট নট টেকেন সিরিয়াসলি, প্রথমে কমেডিকে তো সিরিয়াসলি নেওয়া হতো না, বাট ওয়ান্স প্লট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সিসিলি কমেডিক থিয়েটার ইট সুন গ্রো ইনটু আ রেসপেক্টেড ফর্ম। ধীরে ধীরে কমেডি কিন্তু একটা প্রেস্টিজিয়াস পোয়েট্রিতে রূপ লাভ করলো। প্রথম দিকে কমেডিকে কেউ অতটা গুরুত্ব দিত না, কিন্তু ধীরে ধীরে কমেডি তার যে সম্মানজনক যে অবস্থান সেটা কিন্তু লাভ করলো। এখন কমেডিতে ফোকাসটা কি বোল্ড করা আছে, ইমিটেশন অর রিপ্রেজেন্টেশন অফ আ ডিফেক্ট অর আগলিনেস ইন ক্যারেক্টার, চরিত্রের কোন একটা দুর্বলতা ত্রুটি সেটাকে ফুটিয়ে তোলা, এবং সেই ত্রুটি দ্যাট ইজ নট পেইনফুল অর ডিস্ট্রাকটিভ। এখন দেখেন, আমরা যখন কোন একটা মানুষকে পচাই, সাপোজ আপনি আপনার কাছের কোন একটা মানুষকে পচাচ্ছেন, তাকে আপনি অপমান করছেন, তখন আমরা কিসের উপর ভিত্তি করে অপমান করি? তার চরিত্রের কোন একটা ত্রুটির উপর ভিত্তি করে। এখন বেশিরভাগ সময় আপনি যে ত্রুটিটা নিয়ে মানুষকে পচান সেটা কিন্তু ওরকম ডিস্ট্রাকটিভ কোনো ফিচার না, দেখা যায় মাইল্ড কোনো একটা কিছু আপনি সেটাকে পচাচ্ছেন। যখন আমরা কাউকে পচাই তখন কিন্তু এইভাবেই পচাই, তার চরিত্রের সিরিয়াস দিকগুলোর চাইতে তার চরিত্রের যে মোটামুটি মানে কম হার্মফুল যে দিকগুলো সেগুলোকে আমরা ফোকাস বেশি করি এবং মানুষকে আমরা মক করি, তাকে নিয়ে আমরা হাসি তামাশা করি। এই যে মানুষকে পচানো, মানুষকে নিয়ে হাসি তামাশা করা, মানুষের চরিত্রের কম ক্ষতিকর যে দুর্বল দিকগুলো সেগুলো নিয়ে যখন আমরা হাসি তামাশা করি, এটা থেকেই কিন্তু কমেডির মূলত সূত্রপাত। তাহলে আমরা কমেডি আর ট্র্যাজেডির মধ্যে কিন্তু পার্থক্য পাচ্ছি। এটা যদিও আমাদের ধীরে ধীরে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে, আজকে শুধু আমরা আমাদের একদম প্রাইমারি আইডিয়াটা নিচ্ছি, একেবারে প্রাইমারি আইডিয়াটা, যে ট্র্যাজেডি কমেডি কোথায় আলাদা। আমরা আরেকটু পরিষ্কার করি আমাদের ধারণাটা। কমেডি ultimately works in a similar way to tragedy. কমেডি আর ট্র্যাজেডি একইভাবে কাজ করে, বাট উইথ অপোজিট ইফেক্ট। কিন্তু ট্র্যাজেডির ইফেক্ট একরকম হয়, কমেডির ইফেক্ট আরেক রকম হয়। ট্র্যাজেডিতে, in tragedy we grieve over the fate of a man who must suffer for his flaw. ট্র্যাজেডিতে দেখা যায় কোন একটা ক্যারেক্টার তার চরিত্রের দুর্বলতার কারণে বড় ধরনের কোন একটা সাফারিং এ পড়ে যায়, তার লাইফে বড় ধরনের কোন একটা সাফারিং আসে। কেন আসে? কারণ তার চরিত্রের কিছু দুর্বলতা থাকে। হি হ্যাজ সাম উইকনেস ইন হিজ ক্যারেক্টার। তার চরিত্রের কোন একটা দুর্বলতার কারণে সে তার লাইফে অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়, এবং এই জন্য আমরা খুবই কষ্ট পাই। মঞ্চে একটা ক্যারেক্টার কষ্ট পাচ্ছে, তার কষ্ট দেখে আমরাও কষ্ট পাচ্ছি। সে কেন কষ্ট পাচ্ছে? তার চরিত্রের কোন একটা দুর্বলতার কারণে। Who must suffer for his flaw? A man who must suffer for his flaw, perhaps touched by the possibility that we too might possess that flaw. আমরা দেখে আমরা মনে করি, আরে এই লোকটা যে কারণে সাফার করছে সেই সমস্যা তো আমারও আছে। এই লোকটা সাফার করছে, তার মানে যে কোনো সময় আমিও সাফার করতে পারি। আমাদের মধ্যে একটা ভয়ও কাজ করে সাথে। ট্র্যাজেডিতে যখনই আমাদের নায়ক কোনো একটা ভয়ঙ্কর সমস্যায় পড়ে যায়, সাফার করে, কষ্ট পায়, তখন আমরাও কষ্ট পাই। নায়ক যে ভুলের কারণে কষ্ট পাচ্ছে সেই ভুলটা আমাদেরও আছে। নায়ক সাফার করছে, তার মানে যে কোনো সময় আমরাও সাফার করতে পারি। ক্যারেক্টারের উইকনেস দেখে, তার সাফারিং দেখে আমরা ভয় পাই, আমরা করুণা বোধ করি। বাট ইন এ কমেডি, কিন্তু কমেডিটা উল্টা, উই লাভ অ্যাট হিরোজ ফ্ল। হিরো বা কোনো একটা ক্যারেক্টার যখন কোনো ভুল করছে আমরা সেটা দেখে হাসছি, আমরা দেখে হাসছি। ট্র্যাজেডিতে সেটা দেখে আমরা সিম্প্যাথি ফিল করছি, কিন্তু কমেডিতে সেই একই জিনিস দেখে আমরা হাসছি। উই লাভ অ্যাট হিরোজ ফ্ল, কমফোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ নট আওয়ার্স। আমরা মনে করি এই বেচারা, ওর মাথা ব্যথা, এটা তার ভুল, সে সাফার করুক, আমার মধ্যে তো এসব নাই। ইনফ্যাক্ট
দ্যাট ইজ নট আওয়ার্স। ট্র্যাজেডিতে আমরা অন্যের সাফারিং দেখে সিম্প্যাথি ফিল করি, আর কমেডিতে অন্যের সাফারিং দেখে আমরা হাসি। এই দুটো পার্থক্য কিন্তু আমরা দেখব। ট্র্যাজেডিতে আমরা অন্যের সাফারিং, হিরোর সাফারিং দেখে আমরা সিম্প্যাথি ফিল করি, আর কমেডিতে হিরোর সাফারিং দেখে আমরা কি করি? আমরা হাসি। We laugh over the fact. এই স্লাইডটাতে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা ডিসকাস করে আলোচনা করে ঠিক করে নিতে পারি। সুমাইয়া সুমি আছেন? সুমাইয়া সুমি, Yes, sir. দেখেন তো এই স্লাইডটার কোনো পয়েন্ট কি কনফিউজিং আছে কিনা? স্যার এরকম নাই। সরি স্যার, আমি একটু সিক দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার আমাকে আসতে হবে, আরেকটা ক্লাস আছে স্যার আমার। স্যার জি, স্যার আমাকে একটু ব্যাংকে যেতে হবে, স্যার আমি কি যাব? লিভ নেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার আমার আরেকটা ক্লাস হচ্ছে তো স্যার, আমি কি একটা থেকে, আপনার ক্লাস একটা থেকে না? হ্যাঁ স্যার। একটু ওয়েট করেন, 2-3টা মিনিট ওয়েট করেন, আমি এটা করে দিচ্ছি। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এপিক পোয়েট্রি কি সেই বিষয়ে হালকা একটু আইডিয়া দিয়ে ক্লাস শেষ করে দিই। ট্র্যাজেডি দেখলাম, কমেডি দেখলাম, ট্র্যাজেডি দেখলাম, কমেডি দেখলাম, এখন হলো এপিক পোয়েট্রি। হোয়াট ইজ এপিক পোয়েট্রি? এপিক পোয়েট্রির বিষয়টা কি? এপিক পোয়েট্রি, it imitates men of noble action like tragedy. ট্র্যাজেডির মতোই মানুষের যে মহান কাজগুলোকে, ভালো কাজগুলোকে, সেগুলোকে অনুকরণ করে। বাট epic poetry only allows one kind of meter, and that is narrative in form. কিন্তু এপিক পোয়েট্রিটা হচ্ছে গল্পের মতো, ট্র্যাজেডি হচ্ছে ড্রামাটিক ইন ফর্ম, নাটকের মতো, আর এপিক হচ্ছে গল্পের মতো। এটা হচ্ছে পার্থক্য। তাহলে ট্র্যাজেডি আর এপিক পোয়েট্রির মধ্যে পার্থক্য কি? ট্র্যাজেডি হচ্ছে ড্রামাটিক ইন ফর্ম, নাটকের মতো স্ট্রাকচার। ট্র্যাজেডি হচ্ছে নাটকের মতো স্ট্রাকচার, ক্যারেক্টার ডায়ালগ এইভাবে। ড্রামাটিক ইন ফর্ম, ডায়ালগ বেসড। ড্রামাটিক ফর্ম হচ্ছে ট্র্যাজেডি, আর এপিক কি? গল্পের মতো, ন্যারেটিভ ইন ফর্ম। ট্র্যাজেডি ইউজুয়ালি কনফাইন্স ইটসেলফ আ সিঙ্গেল ডে। ট্র্যাজেডিটা হচ্ছে মূলত একদিনের মধ্যে শেষ হয়ে যায়, কাহিনীটা হচ্ছে confines in a single day. Epic poetry has no time limit. এপিক পোয়েট্রিতে দেখা যায় যে গল্পের কাহিনী বছরের পর বছর চলছে, 50 বছর, 100 বছর ধরে চলতে থাকে। ট্র্যাজেডিটা একটা লিমিটেড টাইম ফ্রেমের মধ্যে থাকে, আর এপিক পোয়েট্রি হচ্ছে লার্জ, হিউজ লিমিটস অফ টাইম, একটা বিশাল সময় ধরে চলতে থাকে। All the elements of an epic poem are found in tragedy. Epic poemer সবগুলো এলিমেন্ট ট্র্যাজেডিতে পাওয়া যায়, but not all elements of tragedy are found in an epic poem. তাহলে সকল এপিক পোয়েমই ট্র্যাজেডি, কিন্তু সকল ট্র্যাজেডি এপিক পোয়েম না। আমরা এইভাবে বলতে পারি যে এপিক পোয়েমের সব ক্যারেক্টারিস্টিক্স ট্র্যাজেডিতে পাওয়া যায়, কিন্তু ট্র্যাজেডির সমস্ত ক্যারেক্টার এপিক পোয়েমে পাওয়া যায় না। তাহলে এপিক পোয়েট্রি is like tragedy in reveal that man to be a better than he is, but it is narrative in form. কিন্তু এটা narrative, it is narrative in form. ট্র্যাজেডি হচ্ছে ড্রামাটিক ইন ফর্ম, ড্রামা, নাটক যেমন সেই স্ট্রাকচারে থাকবে, আর এপিক পোয়েট্রি হচ্ছে গল্পের মতো, ন্যারেটিভ ইন ফর্ম, ডিপেন্ডিং either on an omniscient first person narrator or third person narrator. এটাতে অমনিশিয়েন্ট ফার্স্ট পারসন ন্যারেটর থাকতে পারে, ওই যে সেই ন্যারেটর যিনি সব জানেন, গল্পটা বলে যাচ্ছে, অর থার্ড পারসন অর ফার্স্ট পারসন, নানাভাবে হতে পারে। আর ট্র্যাজেডি, কিন্তু আর ট্র্যাজেডি মনে রাখবেন লাস্ট লাইনটা, এটা একটু ফোকাস করেন। আর ট্র্যাজেডি meanwhile involves the dialogue of two or more characters. ট্র্যাজেডিতে ডায়ালগ থাকবে, ট্র্যাজেডিতে
ইট ইনভলভস ডায়ালগ অফ টু অর মোর ক্যারেক্টার্স, ডায়ালগ থাকবে, ডায়ালগ বেসড ড্রামাটিক ফর্ম হচ্ছে ট্র্যাজেডি। তাহলে আমরা একটা মিল পেলাম, সেটা কি? একটা মিল হচ্ছে এই ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েম, এই দুটোতেই মানুষ যেমন তার থেকে আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়, মানুষের ভালো কাজগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, মানুষের চরিত্রের ভালো দিকগুলোকে এমফাসাইজ করা হয়, ভালো কাজগুলোকে এমফাসাইজ করা হয়। আর কমেডিতে কি, মানুষের খারাপ কাজগুলোকে এমফাসাইজ করা হয়, মানুষের চরিত্রের দুর্বল দিকগুলোকে এমফাসাইজ করা হয়। তাহলে ট্র্যাজেডি এন্ড এপিক পোয়েমে আমরা দেখব যে মানুষ এত ভালো, মানুষের চরিত্রে এত ভালো দিক আছে, সে এত ভালো কাজ করে, তারপরেও সে সাফার করে, তখন ওই ক্যারেক্টারের প্রতি আমাদের সিম্প্যাথি কাজ করবে। আর কমেডিতে আমরা দেখব যে মানুষ তার চরিত্রে নানা রকম সমস্যা, সে নানা রকম আকাজ কুকাজ করে, তখন তার দুর্দশা দেখে আমাদের হাসি পাবে। ট্র্যাজেডি দেখে আমাদের মনে দুঃখ আসবে, আমরা কষ্ট পাবো, আমরা ক্যারেক্টারের সাফারিং দেখে সিম্প্যাথি ফিল করব। আর কমেডিতে কি হবে, আমরা হাসবো, তাদের সাফারিং দেখে হাসবো। ট্র্যাজেডিতে আমরা নায়কের সাফারিং দেখে কাঁদবো, আর কমেডিতে নায়কের সাফারিং দেখে আমরা হাসবো। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। এই হচ্ছে ট্র্যাজেডি আর কমেডির মধ্যে পার্থক্য। এই ট্র্যাজেডিরই আরেকটা প্রকরণ হচ্ছে এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রি আলোচনা রইল, ব্যাখ্যা রইল, এখন আপনারা দেখবেন। এই হচ্ছে আমাদের আজকের, এই পর্যন্তই থাকবে আজকে আমরা আলোচনা, এইভাবে এই পর্যন্তই করব। তাহলে আমরা আজকে কি কি পেলাম? আজকে আমরা পোয়েট্রির সংজ্ঞা পড়েছি, অ্যারিস্টটলের মতে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি, কিভাবে পোয়েট্রিতে ইমিটেশন করা হয়, কিভাবে ইমিটেশন করা হয়, মাধ্যম কি, ইমিটেশনের মাধ্যমটা কি, কবিতা কেন লেখা হয়, এই যে তিন ধরনের পোয়েট্রি, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, এগুলো কি, এগুলো সম্পর্কে খুব সংক্ষেপে একটা ধারণা আমরা নিলাম। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পেলাম? একদম শুরুতে চলে যাই, আউটলাইনে আমরা আলোচনা করেছিলাম। এই যে আমরা আজকের ক্লাসে কি আলোচনা করলাম, ডেফিনেশন অফ পোয়েট্রি তো আছেই, কবিতার সংজ্ঞা তো আমরা আলোচনা করলাম। কবিতার সংজ্ঞা আলোচনা শুরু করার আগে আমরা মাইমেসিস করেছি। মাইমেসিস, ডেফিনেশন অফ পোয়েট্রি, কবিতার প্রকারভেদ, কত ধরনের কবিতা আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি, সেগুলোর মূল বৈশিষ্ট্যগুলো কি, নেসেসারি স্ট্রাকচার অফ এ গুড পোয়েম, এটাও আমরা হালকা আলোচনা করেছি। আরো ডিটেইলে আমরা নেক্সট ক্লাসে যাব ইনশাআল্লাহ। আমি আরো 2-3 মিনিট আছি, এখন আপনাদের যদি কোনো পয়েন্টে কনফিউশন থাকে তাহলে আপনারা বলতে পারেন। তাহলে দেখেন আমাদের মূল আলোচনার বিষয়বস্তু কি ছিল আজকে। অ্যারিস্টটল কবিতার সংজ্ঞা দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। হোয়াট ইজ পোয়েট্রি? অ্যারিস্টটলস ডেফিনেশন অফ পোয়েট্রি, উনি পোয়েট্রির সংজ্ঞা কিভাবে দিয়েছেন? পোয়েট্রি মূলত কয় প্রকার? ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। এবং ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রির যে বিভাজন, এটা কিভাবে হয়, কিভাবে আমরা বাস্তবতাকে অনুকরণ করছি তার উপরে। এখন আপনাদের যেটা করতে হবে, সে এই স্লাইডটা আমি দিয়ে দিব, মন দিয়ে পড়তে হবে, কারণ এটা কিন্তু বেস, এর পরের ক্লাসগুলোতে কিন্তু এই আইডিয়াটা কাজে লাগবে। নেক্সট ক্লাস আমাদের মঙ্গলবার, আগামী মঙ্গলবার 11:30 থেকে ইনশাল্লাহ। মঙ্গলবার 11:30 থেকে অবশ্যই আইডিয়া নিয়ে আসবেন। আমি কিন্তু প্রথমেই ক্লাসের শুরুতে কিন্তু আমি এটা রিকোয়েস্ট করব যে আমরা একটা রিভিউ দিব, এই ক্লাসের একটা রিভিউ নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব।
ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমাদের ক্লাস টাইম কি এখন টিউসডে থার্সডে হবে নাকি না সানডে টিউসডে হবে? সানডে টিউসডে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আসসালামু আলাইকুম স্যার। ইউ।